তো আজকে আমরা শুরু করব টিস্যু আর টিস্যু তন্ত্র চ্যাপ্টারটা। হ্যাঁ, টিস্যু আর টিস্যু তন্ত্র। আচ্ছা, তার আগে তোমরা একটু জানা রাখো যে উদ্ভিদ টিস্যু এটা হলো দুই প্রকার। একটা হলো ভাজক টিস্যু আর একটা হলো স্থায়ী টিস্যু। ভাজক টিস্যুর একটা ইংলিশ নাম আছে, ইংলিশ নামটা কি মেরিস্টেমেটিক। বলতো? মেরি স্টেম। মেরিস্টেমেটিক। দেখো, মেরি স্টেম কথার মধ্যে স্টেম কথাটা পাইছো? স্টেম। জি ভাইয়া। মেরিস্টেমের মধ্যে যে স্টেম কথাটা পাওয়া গেছে এটাই কিন্তু অনেক কিছু ইন্ডিকেট করে। স্টেম মানে কি এটা তো তোমরা জানো, স্টেম সেল মানে কি এটা তো জানো, রাইট? তো এটাই কিন্তু অনেক কিছু ইন্ডিকেট করে যে মানে মানব দেহের যে স্টেম সেল আছে আর উদ্ভিদ দেহের যে ভাজক টিস্যু আছে এটা কাইন্ড অফ সেম। মানব দেহের স্টেম সেল আর উদ্ভিদ দেহের মেরিস্টেম এটা কাইন্ড অফ সেম, ঠিক আছে? আচ্ছা, এখন চেক করো যে ভাজক টিস্যু আর স্থায়ী টিস্যু মানে স্থায়ী টিস্যু। আচ্ছা, এটা মানে মেরিস্টেম। আমারে বলো ভাজক টিস্যু আর স্থায়ী টিস্যুর মধ্যে পার্থক্য বলো। নাম্বার ওয়ান বলো। ভাজক টিস্যু ডিভাইড করতে পারে, কিন্তু পার্মানেন্ট ডিভাইড করতে পারে না। হ্যাঁ, এটা গেল নাম্বার ওয়ান, ঠিক আছে? হোয়াট ইজ নাম্বার টু? একটা পামা একটা ডেফিনিট শেপ আছে, ডেফিনিট শেপ নাই। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, এক মিনিট। যেন কিছু মিস না করি। বইটা সামনে নিয়ে বসি। তো বলতেছিলাম ভাজক টিস্যু প্রথমে কি হয়েছে বলতেছিলাম, এটা আবার কি? আচ্ছা, যাই হোক, হ্যাঁ। তো পার্থক্য। বলতেছিল, হ্যাঁ পার্থক্য প্রথম বলতেছিল কি ভাজক টিস্যু ডিভাইড করতে, ডিভাইড করতে পারে। ডিভাইড আছে, ডিভিশন ক্ষমতা আছে। এটা ডিভিশন ক্ষমতা কি পারে না। নাই। আর আর কিছু নাই। স্টেম সেলের বৈশিষ্ট্য কি বলো? ডিভিশন আর ডিফারেন্সিয়েশন। গুড। ভাজক টিস্যু ডিফারেন্সিয়েট হইতে পারে, ঠিক আছে? আর স্থায়ী টিস্যুর কোনো ডিফারেন্সিয়েশনের ক্ষমতা নাই। ডিফারেন্সিয়েশন কি এটা তো জানো নাকি? 100 বারের উপরে পড়াইছি মিনিমাম। এটা জি ভাইয়া। ডিফারেন্সিয়েট করার ক্ষমতা নাই। আমার কথা বুঝতে পারছো? ডিভিশন করারও ক্ষমতা নাই। ডিফারেন্সিয়েট মানে কি ভাবে বলো তো? যারা জানো না বা আমি বলতেছি যে একটা সেল, ধরো আমাদের বোন মেরুতে কি থাকে? স্টেম সেল থাকে। এই স্টেম সেল আরবিসি তে কনভার্ট হয়। এই স্টেম সেল কি নিজের চেহারা চেঞ্জ করে না বলো তো? মানে ও বড় ছিল, ওর জি সাইজ ভাইয়া। ছোট হয়ে গেছে, ওর মধ্যে নিউক্লিয়াস ছিল, আরবিসির মধ্যে নিউক্লিয়াস নাই। তাহলে অনেক ধরনের পরিবর্তনের মাধ্যমে বা নিজের চেহারা পরিবর্তনের মাধ্যমে সে একটা কোষ অন্য একটা কোষে কনভার্ট হয়। তো একটা কোষ নিজের চেহারা পরিবর্তন করে অন্য একটা কোষে মানে ডিফারেন্ট একটা কোষে কনভার্ট হওয়ার প্রক্রিয়া কি বলে? ডিফারেন্সিয়েশন। আমার কথা বুঝতে পারছো? এই ডিফারেন্সিয়েশনের ক্ষমতা কার আছে আমাকে বলো তো? স্টেম সেলার আছে নাকি আরবিসির আছে? কার আছে বলো? স্টেম সেল। স্টেম সেল চাইলেই নিজের চেহারা চেঞ্জ করে অন্য একটা কোষ যেমন আরবিসি তে কনভার্ট হইতে পারতেছে। কিন্তু আরবিসি কি নিজের চেহারা চেঞ্জ করে অন্য একটা কোনো কোষে কনভার্ট হইতে পারতেছে? তুমি কি কখনো হ্যাঁ। শুনছো আরবিসি নিজের চেহারা চেঞ্জ করে নিউরনে কনভার্ট হইছে? বা আরবিসি নিজের চেহারা চেঞ্জ করে ডব্লিউবিসি তে কনভার্ট হইছে? এরকম কি কখনো শুনছো? এরকম কি কখনো ঘটে? এরকম না কখনো ভাইয়া। ঘটে না। তার মানে কি বুঝলাম? তার মানে বুঝলাম যে আরবিসি ডিফারেন্সিয়েশনের ক্ষমতা কি আছে নাকি নাই? নাই। আরবিসি ডিফারেন্সিয়েশনের ক্ষমতা নাই। আরবিসি ডিফারেন্সিয়েশনের ক্ষমতা নাই, আরবিসি ডিভাইডও করতে পারে না। তাই তুমি সেই অনুযায়ী তুমি এইটারে বলতে পারো, স্টেম সেলরে বলতে পারো মানব দেহের ভাজক টিস্যু, তাই না? আর এটারে বলতে পারো আরবিসি রে বলতে পারো কি মানব দেহের পার্মানেন্ট টিস্যু। মানে একটু তুলনা করলাম। যদিও মানব দেহে ভাজক টিস্যু আর পার্মানেন্ট টিস্যু এইভাবে ভাগ করা হয় না, তবু আমি তুলনা করে দেখাইলাম যে এইরকম আর কি তুলনা করা যায়। আমার কথা বুঝতে পারছো? বলো, বুঝতে পারছো কিনা বলো। জি ভাইয়া, বুঝছি। হুম, ঠিক আছে। এখন তাহলে দেখো, হুম, এখন তাহলে এটা গেল। এখন ভাই আমাদের জাইগোটও কিন্তু একটা স্টেম সেল, এটা তোমরা জানো, এটা আমি আগেও পড়াইছি। আমাদের জাইগোট একটা স্টেম সেল, এটার ইমেন্স ডিভিশনের ক্ষমতা আছে। ধরো জাইগোট ডিভিশন কইরা কি করলো? অনেকগুলা কোষ তৈরি করলো। আচ্ছা, এই ডিভিশন ধরো প্রথমে তো ক্লিভেজ হয়, ক্লিভেজ হওয়ার পরেও মাইটোসিস হয়। তো মাইটোসিস তো মানে ওয়ান কাইন্ড অফ ক্লিভেজ। আচ্ছা, মাইটোসিসের কারণে যেই কোষটা সৃষ্টি হয়, ধরো মাইটোসিসের কারণে ধরো এটা একটা মাতৃকোষ, মাতৃকোষ ডিভাইড হয়ে
এই দুইটা কোষ তৈরি করলো, এই দুইটা কোষ কি সেম সাইজের হয় নাকি হয় না বলো? সেম সাইজের হয়। সেম সাইজের হয়, মানে এই দুইটা এ আর বি কোষের কথা বলতেছি। এ আর বি কোষ কি সেম সাইজের হয়, এটার গুণাবলীও সেম থাকে, এটা দেখতেও কি রকম হয়? একই রকম সেম। হয়, একই রকম, ঠিক আছে। তাহলে মনে রাখবা যে এই যে তোমার জাইগোট জাইগোট ডিভিশন করে কি একগুচ্ছ কোষ তৈরি করলো, ধরো মরুলা ব্লাস্টুলা হোয়াটএভার এটা তৈরি করলো, এই কোষগুলা বিভাজন পদ্ধতি কি মাইটোসিস ছিল, তাই না বলো তো? হ্যাঁ ছিল। আচ্ছা, এখন এই মাইটোসিস থাকার কারণে তোমার এই বিভাজন পদ্ধতি মাইটোসিস থাকার কারণে এখানকার যে কোষগুলা তৈরি হয়েছে এই কোষগুলা কি দেখতে কি একই রকম না বলো? হ্যাঁ একই চেহারা। হুম। এখন এটাই হলো ভাজক টিস্যুর বৈশিষ্ট্য। ভাজক টিস্যু মানে কি অনেকগুলা কোষের ক্লাস্টার মিলে যে টিস্যুটা তৈরি হয়েছে। সো ভাজক টিস্যুর বৈশিষ্ট্য হলো ভাজক টিস্যুর কোষগুলা দেখতে একই রকম। তোমার বইয়ে লেখছে দেখবা সমবেশীয়। আরে ভাই দেখতে যদি একই রকম হয় ব্যাস তো তার সমান হবেই নাকি বলো? সবাই দেখতে হবে। কিরকম সেম, এবং সবার দেখতে হলো আইসোডায়ামেট্রিক। সমবেশী, আইসোডায়ামেট্রিক বা সমবেশীয়, ঠিক আছে। আচ্ছা, তো এটা হলো নাম্বার ওয়ান। আচ্ছা তারপরে কি হয়, পরের স্টেজে কি হয় বলো তো আমারে? পরের স্টেজে ধরো এইখান থেকে একটা ক্লাস্টার, এই ক্লাস্টার হইলো আলাদাভাবে ডিফারেন্সিয়েট হয়ে ধরো রক্ত টিস্যু তৈরি করে, ঠিক আছে, রক্ত তৈরি করে। মাইটোবাইসিস। হ্যাঁ, তারপরে এখানকার একটা ক্লাস্টার আলাদা হয়ে হইলো তোমার অস্থি টিস্যু তৈরি করে, এখানকার একটা ক্লাস্টার আলাদা হয়ে নার্ভাস টিস্যু তৈরি করে, এখানকার একটা ক্লাস্টার আলাদা হয়ে মাসল টিস্যু তৈরি করে, এভাবে ফুল মানব দেহ গঠিত হয়, ঠিক আছে। তাহলে ভাই এই প্রসেসটারে কি বলবো বলতো? এই প্রসেসটা বাই দা ওয়ে পেশি টিস্যু কি, ডিফারেন্সিয়েশন। আমাকে বলো পেশি টিস্যু কি তোমার সংজ্ঞা অনুযায়ী কি স্থায়ী টিস্যু হবে নাকি ভাজক টিস্যু হবে বলো? পেশি টিস্যুর কি ডিফারেন্সিয়েশনের ক্ষমতা স্থায়ী আছে? হবে। কখনো কি শুনছো পেশি টিস্যু ডিফারেন্সিয়েট হয়ে নার্ভাস স্থায়ী। টিস্যুতে কনভার্ট হয়েছে? না। তাহলে এটা পেশি হলো টিস্যু পার্মানেন্ট। স্থায়ী স্থায়ী টিস্যু হবে, পেশি টিস্যু পার্মানেন্ট টিস্যু হবে। আর এই স্টেজে স্টেজ ওয়ানে এই যে এখানে যে সেলগুলো পাওয়া গেছে এই সেলগুলো কি দেখতে একই রকম, এবং এগুলা আরেকটা ভাজক টিস্যু থেকে আসছে। মেরিস্টেমেটিক। সো এটা তো মেরিস্টেমেটিক টিস্যু বা ধরো স্টেম বা এটা বলতে পারি আমি ভাজক টিস্যু। তাহলে ভাই ভাজক টিস্যু এটা নিজের চেহারা চেঞ্জ করে ধরো রক্ত টিস্যুতে কনভার্ট হলো, এটার প্রসেসটা কি বলে? ডিফারেন্সিয়েশন বলে না? অস্থি টিস্যুতে কনভার্ট হলো, এটা কি বলে? ডিফারেন্সিয়েশন। মানে নিজের চেহারা চেঞ্জ করে সে বিভিন্ন টাইপের কোষে কনভার্ট হয়েছে। যেমন এটার আকৃতি হলো গোল, কিন্তু নিউরনের আকৃতি গোল নাকি নিউরনের আকৃতি অন্যরকম? এটা লম্বা আকৃতির একটা কোষ নিউরন, তাহলে নিউরনের আকৃতি অন্যরকম। সো নিজের শেপ সে চেঞ্জ করতেছে, নিজের শেপ চেঞ্জ করে সে ডিফারেন্সিয়েট করতেছে, ডিফারেন্সিয়েট করে সে বিভিন্ন ধরনের, যেমন পেশি কোষের ইগুলা হলো নলাকার, এরকম নলাকার, তোমরা জানো, তোমরা পেশি কোষ নিয়ে পড়ছো, এরকম হলো নলাকার, ঠিক আছে। সো এইভাবে ডিফারেন্সিয়েট করতেছে। তাহলে ভাই আমরা কি শিখলাম? আমরা একটা রুল শিখলাম। রুল কি? রুল নাম্বার ওয়ান। রুল নাম্বার ওয়ান কি ভাইয়া? ভাজক টিস্যু কিসে কনভার্ট হইতে পারে বলো? ভাজক টিস্যু ডিফারেন্সিয়েশন প্রক্রিয়া কিসে কনভার্ট হয় বলো? বলো। এই যে এখানে ভাজক টিস্যু আছে, এই ভাজক টিস্যু ডিফারেন্সিয়েশন প্রক্রিয়ায় কোন টিস্যুতে কনভার্ট হয়? পার্মানেন্ট। এগুলো কি? হ্যাঁ, পার্মানেন্ট টিস্যুতে যে কোনো। কনভার্ট হয়। যে কোনো বলতে পার্মানেন্ট টিস্যুতে কনভার্ট হয়, কথা বুঝতে পারছো? যে কোনো পার্মানেন্ট। তাহলে ভাজক টিস্যু থেকে যদি আমি লিখি স্থায়ী টিস্যু, তাহলে এই প্রসেসটার নাম কি বলো? ডিফারেন্সিয়েশন। ডিফারেন্সিয়েশন, ঠিক আছে। আচ্ছা ওকে, বুঝলাম। ডিফারেন্সিয়েশন। হ্যাঁ, এটা তো বুঝলাম। আচ্ছা, হ্যাঁ, এতটুকু ঠিক আছে। আচ্ছা তোমরা কি, আচ্ছা কখনো আচ্ছা যাই হোক এটা পরে বলি, এটা আপাতত বলি, এগুলো তোমরা জানো। আচ্ছা এখন কথা হইলো, তোমাদের মনে এরকম একটা প্রশ্ন আসতে পারে যে এই স্টেম সেলের ক্ষমতা আছে কি যে কোনো ধরনের টিস্যুতে কনভার্ট হওয়া, তাই না? তো যে কোনো ধরনের টিস্যুতে কনভার্ট হওয়ার ক্ষমতা যেই কোষের আছে সেই কোষকে আমরা কি ধরনের কোষ বলি বলো তো? টটিপটেন্ট। টটিপটেন্ট সেল, টোটাল পটেন্সি, তাই না? সে চাইলে যে কোনো ধরনের বডির যে কোনো ধরনের কোষে কনভার্ট হতে পারে, তাই তো আমরা টটিপটেন্ট সেল বলি। ক্ষমতা আছে ভাই কনভার্ট হওয়ার। তোমার ধরো ক্ষমতা আছে ডাক্তার, ইঞ্জিনিয়ার, স্পেস ইঞ্জিনিয়ার, তারপরে তোমার মন্ত্রী, মিনিস্টার, যা মন চায় তাই বলো, তোমার এখন বর্তমানে সেটার ক্ষমতা আছে। কিন্তু নিউরোসায়েন্টিস্ট। কিন্তু হবা তো তুমি একটাই, রাইট? বলো, হবা তো তুমি একটাই, তাই না? জি ভাইয়া। তুমি তো আলটিমেটলি একটাই হবা। তাহলে তোমার পটেনশিয়াল আছে টটিপটেন্ট, বাট আলটিমেটলি তুমি একটাই হবা। তাহলে এই স্টেম সেল কিভাবে ডিসিশন নিবে যে সে রক্ত টিস্যুতে কনভার্ট হবে নাকি সে অস্টিওসাইটে কনভার্ট হবে নাকি সে কেমিক্যাল মায়োসাইটে আসলে। কনভার্ট হবে? গুড। কেমিক্যাল সিগন্যালের মাধ্যমে সেই কেমিক্যাল। আচ্ছা কখন সে আরবিসি তে কনভার্ট হয় বলো তো? কখন সে আরবিসি তে কনভার্ট হয়? এরিথ্রোপয়েটিন আসলে। হ্যাঁ, এরিথ্রোপয়েটিন। good। এই যে ভাইয়া যে স্টেম সেলের উপরে এই যে এই সাদা সাদা গুলো যে ওয়াকার দেখতেছো, এগুলো হলো রিসেপ্টর। রিসেপ্টর। এই রিসেপ্টর গুলো হলো বিভিন্ন কেমিক্যালের জন্য রিসেপ্টর। এখন এই রিসেপ্টর যদি আইসা ভাইয়া, এই রিসেপ্টরে আইসা যদি এরিথ্রোপয়েটিন নামক কেমিক্যাল, ধরো এই যে লালটা হলো এরিথ্রোপয়েটিন নামক কেমিক্যাল, এই রিসেপ্টরে যদি এরিথ্রোপয়েটিন নামক কেমিক্যাল আইসা আগে যুক্ত হয়, তাহলে এটা কি ভাইয়া ডব্লিউবিসি তে কনভার্ট হবে নাকি এটা আরবিসি তে কনভার্ট হবে বলো?
আরবিসি। আরবিসি তে কনভার্ট হবে, কারণ এরিথ্রোপয়েটিন এরিথ্রোপয়েসিস বাড়ায় দেয়। কেমনে বাড়ায় দেয় বলতো? বেশি বেশি স্টেম সেলের সাথে লাগে, বেশি বেশি স্টেম সেলের সাথে লাগার কারণে সেটা কি হয়, এরিথ্রোপয়েসিস বাড়ায় দেয়। ডিফারেন্সিয়েশন। আমার কথা কি বুঝতে পারছো বলো? ঠিক তেমনি ভাই জি আমি ভাইয়া। যদি থ্রম্বোপয়েটিন নামক একটা জিনিস লাগাই দেই এই জায়গায়, মানে এরিথ্রোপয়েটিন লাগার আগে, যে আগে এসে লাগবে সেটা দিয়ে কনভার্ট হবে। ধরো এরিথ্রোপয়েটিন লাগার আগে মানে এখন এরিথ্রোপয়েটিন লাগে নাই, তার আগে আমি নিয়ে থ্রম্বোপয়েটিন লাগাই দিছি, তাহলে দ্রুত এটা অ্যাক্টিভেট হয়ে কিসে কনভার্ট হবে, প্লাটিলেট বা থ্রম্বোসাইটে কনভার্ট হবে। কথা বুঝতে পারছো? যে আইসা আগে লাগবে সেটা দিয়ে কনভার্ট হবে। এইসব জিনিসপত্র তোমরা জানো। হ্যাঁ, এখন হলো আমরা টিস্যু কালচার নিয়ে একটু পড়বো। হ্যাঁ, টিস্যু কালচারে কি করা হয় বলো তো? আমি জাস্ট একটা ধাঁধা মানে করবো তোমাদের, এখানে একটা গোলক ধাঁধায় ফেলাবো। টিস্যু কালচারে কি করা হয় ভাইয়া? উদ্ভিদের কচি একটা অংশরে এক্সপ্লান্ট হিসেবে নেওয়া হয়। ধরো আমি কচি পাতা নিলাম, ওকে, তো এক্সপ্লান্ট হিসেবে নেওয়া হয়। তারপরে ওইটারে কি করা হয়, টেস্ট টিউবের মধ্যে কালচার করা হয় না? কালচার করার পর আমরা একটা নতুন উদ্ভিদ পাই না, বলো তো? বলো, এরই তো জি প্রসেস, তাই ভাইয়া। না? আচ্ছা, এখন কথা হইলো যে এই যে প্রসেস টিস্যু কালচারের প্রসেসে, এই টিস্যু কালচারের প্রসেসে কি যদি এই নতুন উদ্ভিদটা অনেক সাইজে বড় আর এই কচি পাতা যেটা নিছো ওইটা সাইজে ছোট, তাহলে নিশ্চয়ই ভাইয়া এই কোষগুলা ডিভিশন করছে, তাই না ভাইয়া? ডিভিশন কইরা 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 বড় উদ্ভিদ তৈরি করছে। তার মানে অবশ্যই তোমার এই প্রসেসের মধ্যে তোমার কি ডিভিশন হইছে, বলো নাই? বুঝতে পারছো? অর্থাৎ এখানকার হয়েছে। কোষগুলা ডিভিশন করতে 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 নতুন উদ্ভিদ তৈরি করছে। হইছে নাকি হয় নাই বলো? ডিভিশন হয়েছে। আচ্ছা, হয়েছে। এখন তুমি যে এক্সপ্লান্টটা নিছো এটা হলো পাতার কোষের এক্সপ্লান্ট। এখন ভাইয়া তুমি যে নতুন উদ্ভিদটা পাইছো, নতুন উদ্ভিদে কি রুট আছে নাকি নাই বলো তো? রুট আছে, লিফ আছে, আছে। তাই না? আবার স্টেমও আছে, তাই না বলো তো? এখন কথা হইলো তুমি যেটা নিছো ওটা হলো পাতার কোষ। এখন পাতার কোষ দিয়ে কি ভাইয়া রুটের কোষ তৈরি হবে? আনলেস অর আনটিল এটা ডিফারেন্সিয়েট হয় না। না। মানে বিষয়টা হলো তুমি নিছো পাতার কোষ, এখন এটা ডিভিশন করে হাইয়েস্ট কোন কোষ তৈরি করতে পারবে? পাতার কোষ। বাট এটা যদি শুধু ডিভিশনই করতো তাহলে কি হইতো না, এটা ডিভিশনের পাশাপাশি এটা ডিফারেন্সিয়েশনও করা লাগছে। অর্থাৎ সে এই পাতার কোষগুলো ডিভিশন করে নতুন যে কোষগুলো তৈরি করছে ওইগুলা একটু ডিফারেন্সিয়েট হয়ে মূলের কোষ তৈরি করা লাগছে, ওইগুলো একটু ডিফারেন্সিয়েট হয়ে কাণ্ডের কোষ তৈরি করা লাগছে, যার কারণে তুমি নতুন উদ্ভিদটা পাইছো। নইলে কি ভাইয়া পাতার কোষ থেকে তুমি পাতার কোষ পাবা, পাতার কোষ থেকে তুমি রুট স্টেম এগুলোর কোষ কি পাবা? অবশ্যই পাবা না। কখন তুমি পাবা বলো তো? যখন পাতার কোষের, ডিফারেন্সিয়েশন। হ্যাঁ, যখন পাতার কোষগুলো নিজের চেহারা চেঞ্জ করে রুট অথবা স্টেমে কনভার্ট হয় তখন তুমি পাবা। তাহলে অবশ্যই এই প্রসেসে কি ডিফারেন্সিয়েশন লাগছে নাকি লাগে নাই বলো? লাগছে। লাগছে। ওকে, তার মানে এই প্রসেসে অবশ্যই তোমরা বিলিভ করতেছো ডিভিশন লাগছে এবং ডিফারেন্সিয়েশন অবশ্যই লাগছে। এখন ভাইয়া কথা হলো পাতার মধ্যে কি ধরনের কোষ থাকে, মানে কি ধরনের টিস্যু থাকে জানো তোমরা? বলো তো কি ধরনের টিস্যু থাকে? স্পঞ্জি প্যারেনকাইমা, তারপরে কি প্যালিসেড প্যারেনকাইমা টিস্যু থাকে না? প্যারেনকাইমা, তাহলে হলো প্যালিসেড, প্যারেনকাইমা টিস্যু ট্রান্সফিউশন। থাকে। হ্যাঁ, কি ধরনের টিস্যু থাকে? প্যারেনকাইমা। প্যারেনকাইমা টিস্যু থাকে। আচ্ছা একটু ভাইয়া আহ একটু ভাইয়া তোমরা একটু চেক করো, চেক করবা তোমরা, একটু চেক করবা হইলো আহ তোমরা চেক করবা হইলো তোমরা 258 পেজে যাবা, 58 পেজের যে বক্সটা আছে এটা সবাই বাইর করো, এটা সবাই বাইর করো। 258 পেজে এই যে এখানে যে বক্সটা আছে এই বক্সটা বাইর করো। বাইর করছো? 258। আচ্ছা তুমি বলো তো এই বক্সটা কোথায় আছে, টিস্যু তন্ত্রের এই বক্সটা? আমার মনে হয় পুরান বই নিয়ে আসছে। আমার 258-তে তো ফ্লোরাল ফর্মুলা আছে। তাহলে আরো টিস্যু তন্ত্রে যাও, টিস্যু তন্ত্রে যায়া তুমি হইলো দুইটা পেজ উল্টাও। হ্যাঁ, টিস্যু তন্ত্র চ্যাপ্টারে যায়া দুইটা পেজ উল্টাও। দুইটা পেজ উল্টাইলে তুমি এই ধরনের একটা বক্স পাবা, কালো, দেখো এই ধরনের একটা বক্স পাবা। একটু বলো তো, হ্যাঁ, বইলা ভালো দাও তো। বক্স পাইছি। হ্যাঁ, কত পেজ, সাত বলো তো একটু। পার্মানেন্ট টিস্যু নাকি? হ্যাঁ, কত পেজ? 200। 269। হ্যাঁ, এখন এই পেজের মধ্যে তুমি জটিল টিস্যু যেটা আছে ওখানে ধরো স্থায়ী টিস্যুর বৈশিষ্ট্য দেখো, স্থায়ী টিস্যুর শ্রেণী বিভাগের মধ্যে তুমি দেখো সরল টিস্যু আর জটিল টিস্যু আছে আছে কি নাই বলো? দেখো এই বক্সের ভিতরে দেখো স্থায়ী টিস্যুর শ্রেণী বিভাগ, সরল টিস্যু, জটিল টিস্যু পাইছো? পাইছো?
এখন তুমি সরল টিস্যুর উদাহরণগুলো একটু পড়ে শোনাও তো কেউ একজন আমারে। সরল টিস্যুর উদাহরণ কি কি বলো তো? সরল টিস্যুকে 3টি ভাগে ভাগ করা হয়েছে, উদাহরণগুলো বলো। প্যারেনকাইমা, কোলেনকাইমা, স্লেরেনকাইমা। হ্যাঁ, এবার এই জায়গায় থামো। তার মানে তুমি বলতেছো যে প্যারেনকাইমা হইলো একটা সরল টিস্যু। সিম্পল টিস্যু। আচ্ছা ঠিক আছে, মানলাম সিম্পল টিস্যু। এবং তুমি বলতেছো যে এই সিম্পল টিস্যু কার আন্ডারে পড়ে, পার্মানেন্ট টিস্যু নাকি মেরিস্টেমেটিক টিস্যু? বলো, তুমি যে সিম্পল টিস্যু শ্রেণীবিভাগ করলে এটা কার আন্ডারে বললা? মেরিস্টেম। এই মিয়া, তুমি কি দেখলা বইয়ের ভিতরে? স্থায়ী টিস্যুর শ্রেণীবিভাগ। ও আচ্ছা, পার্মানেন্ট পার্মানেন্ট। হ্যাঁ, স্থায়ী টিস্যুর শ্রেণীবিভাগ কি? সরল টিস্যু আর জটিল টিস্যু। এই সরল টিস্যুর উদাহরণ কি? প্যারেনকাইমাসে। আমার কথা কি বুঝতে পারছো? তার মানে প্যারেনকাইমা কোষ কি মেরিস্টেমেটিক টিস্যু নাকি হইলো পার্মানেন্ট টিস্যু? পার্মানেন্ট। তার মানে প্যারেনকাইমা টিস্যু হইলো পার্মানেন্ট টিস্যু। এটা কি তোমরা বইয়ে ধরতে পারছো প্যারেনকাইমা টিস্যু যে পার্মানেন্ট টিস্যু? বলো। 9-10 এ ছিল। হ্যাঁ, তাহলে প্যারেনকাইমা টিস্যু হইলো পার্মানেন্ট টিস্যু। এখন যদি প্যারেনকাইমা টিস্যু, এই কোষ পাতার মধ্যে যে কোষগুলো আছে এই কোষগুলো হলো প্যারেনকাইমা টিস্যু, এবং এই টিস্যুগুলো যদি পার্মানেন্ট টিস্যু হয় তাহলে কি এরা ডিভিশন করতে পারবে? পারবে না। পারবে না। এটা কি ডিফারেন্সিয়েশন করতে পারবে? পারবে না। পারবে না। তাইলে এই প্রসেস হইলো কেমন? আটকাইছো নাকি আটকাও নাই বলো? লুকাই লুকাই কি ভাজক টিস্যু আছে? লুকাই ভালো লুকাই মতো আটকাইছি। না, কোনো ভাজক টিস্যু নাই, সব পার্মানেন্ট টিস্যু। এবার কি তুমি আটকাইছো নাকি আটকাও নাই বলো? জোর করে আটকাইছে না, আপনি আটকাইছেন। হুম। তাহলে এটার প্রসেসটার এক্সপ্লানেশনটা কি, ঠিক আছে, যে এটা কিভাবে হয়? আচ্ছা, উদ্ভিদে ভাইয়া একটা প্রক্রিয়া হয়, বুঝছো, যেটা প্রাণীতে হয় না, কোথাও হয় না, শুধু উদ্ভিদেই হয়। সেই প্রক্রিয়াটারে কি বলে জানো? ডিফারেন্সিয়েশনের রিভার্স প্রসেস, অর্থাৎ ডি ডিফারেন্সিয়েশন। ইন্টিগ্রেশন। না, ইন্টিগ্রেশন না, ডি ডিফারেন্সিয়েশন। ডি মানে কি? রিভার্স না? নন ডিজেনারেট, ডিজেনারেট, তাই না? ডিজেনারেট মানে কি? জেনারেশন হয় না, রাইট? তাহলে ডিলিট। ডি মানে হলো ডিলেট বা উল্টা বা না। তাহলে ডিফারেন্সিয়েশনের উল্টা প্রসেস কি? ডি ডিফারেন্স। ডিফারেন্সিয়েশন। আমাকে বলো যে ডিফারেন্সিয়েশনে কি হয়েছিল, আমাকে একটু বলো তো। মেরিস্টেম কিসে কনভার্ট হয়েছিল? মেরিস্টেম থেকে পার্মানেন্ট। পার্মানেন্টে কনভার্ট হয়েছিল কোন প্রক্রিয়ায়? ডিফারেন্সিয়েশন। ডিফারেন্সিয়েশন প্রক্রিয়ায়। ওকে, বুঝলাম। এখন তাহলে আমি যদি এইরকম করি যে পার্মানেন্ট টিস্যু মেরিস্টেম টিস্যুতে কনভার্ট করতে পারি, তাহলে ওই প্রসেসটার নাম কি দিব? ডিফারেন্সিয়েশন। আমার কথা কি বুঝতে পারছো? আমার কথা কি ক্লিয়ার, বুঝতে পারছো? তাহলে এখানে ঘটনাটা কি হয় ভাইয়া? ঘটনাটা হইলো এই যে ভাইয়া তোমার, আমি একটু মুছি, এই যে তোমার যে কি বলে, এটা কি পার্মানেন্ট টিস্যু না প্যারেনকাইমা টিস্যু? হ্যাঁ, পার্মানেন্ট পার্মানেন্ট। টিস্যু। হ্যাঁ, পার্মানেন্ট টিস্যু। এখন এই প্যারেনকাইমা টিস্যু তো পার্মানেন্ট টিস্যু, এটাতে যদি তুমি পর্যাপ্ত পরিমাণ স্টিমুলেশন দাও, অর্থাৎ পর্যাপ্ত পরিমাণ পুষ্টি দাও বা স্টিমুলেশন দাও, তাহলে এই পার্মানেন্ট টিস্যুটা অর্থাৎ প্যারেনকাইমা টিস্যুটা মেরিস্টেমে কনভার্ট হইতে পারে। আমার কথা বুঝতে পারো? এটা শুধু কার ক্ষেত্রেই হবে বলো তো? উদ্ভিদের ক্ষেত্রেই হবে, প্রাণীর ক্ষেত্রে এটা কখনো সম্ভব না। মেরিস্টেমে কনভার্ট হতে পারে কোন প্রসেসে ভাইয়া বলো তো? ডিফারেন্সিয়েশন। এইবার এই মেরিস্টেম থেকে নতুন উদ্ভিদ তৈরি হতে পারে, ডিভিশন এন্ড ডিফারেন্সিয়েশন প্রক্রিয়া। আমার কথা কি বুঝতে পারছো তোমরা বলো? বুঝছি। মানে হইলো দুইজন ডিফারেন্সিয়েট করতে পারে, তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একবার পার্মানেন্ট থেকে দেখো বিষয়টা হলো, তুমি এই যে দেখো এখানে আছে প্যারেনকাইমা টিস্যু, ওকে। সো এখানে প্যারেনকাইমা টিস্যু আছে, সো এইখানকার যে প্যারেনকাইমা টিস্যুটা এটা কি স্থায়ী টিস্যু, রাইট? এটা পার্মানেন্ট টিস্যু। আচ্ছা, এই পার্মানেন্ট টিস্যু, এখন তোমার এই প্রসেস ঘটাইতে হইলে পার্মানেন্ট টিস্যুর স্টিমুলেশন ধরে কি করা লাগবে? ডি ডিফারেন্সিয়েশন করা লাগবে। ডি ডিফারেন্সিয়েশন করলে কিসে কনভার্ট হবে? মেরিস্টেম। মেরিস্টেম, মানে ডিফারেন্সিয়েশনের উল্টা প্রসেস, মেরিস্টেমে কনভার্ট হবে। এবং এই মেরিস্টেমটা যদি তুমি কি করো, মেরিস্টেম হয়ে গেলে তো আর কোনো কাজ নাই, আর কোনো কাজ আছে? মেরিস্টেম ডিভিশন আর ডিভিশন আর কি করব? ডিফারেন্সিয়েশন করে নতুন উদ্ভিদ তৈরি করব। আমার কথা কি বুঝতে পারছো? জি ভাইয়া। এবার কি পাজল কি মিলছে নাকি বলো? বলো। আচ্ছা, পাজলের কিছু পাজল, এত কনসেপ্ট। হ্যাঁ, পাজল দিয়ে আরেকটা মিলাই দিই, সেটা হলো তোমার, তুমি দেখবা উদ্ভিদের একটা ডাল কাটলে আবার দেখবা ওই জায়গা থেকে আরেকটা ডাল গজায়, রাইট? তো উদ্ভিদের যখন ভাইয়া ডাল থাকে তখন ওইটা কিন্তু পার্মানেন্ট টিস্যুতে কনভার্ট হয়ে যায়। ধরো এটা উদ্ভিদের একটা ডাল,
এখন এই উদ্ভিদের ডালটারে যদি তুমি ধরো দাঁড়াও, হ্যাঁ এটা ধরো উদ্ভিদের একটা লম্বা ডাল। এখন এই উদ্ভিদের ডালটারে তুমি এই জায়গা থেকে ধরো কাইটা দিছো, এখানে কিন্তু উদ্ভিদের ডালে কিন্তু ফুল পার্মানেন্ট টিস্যু থাকে। মানে একটা গ্রোন আপের সবার তো পার্মানেন্ট টিস্যু থাকে, সো উদ্ভিদের ডালে ফুল পার্মানেন্ট টিস্যু থাকে। সো উদ্ভিদের ডালটা তুমি কাইটা দিছো, কাইটা দেওয়ার পরে কি এটা নাই হয়ে যাইবো, তাই না বলো তো? ওকে, এখন এই উদ্ভিদের ডালের মধ্যে এই জায়গায় যা আছে সব কি পার্মানেন্ট টিস্যু না, বলো? জি ভাইয়া পার্মানেন্ট। এখন এই ডালটা কাইটা দেওয়ার কারণে ও স্টিমুলেশনের কারণে, পার্মানেন্ট টিস্যু স্টিমুলেশনের কারণে, ধরো আমি ব্লু কালার দিয়া ভাজক টিস্যু বোঝাবো, মেরিস্টেম বোঝাবো, ঠিক আছে? তো পার্মানেন্ট টিস্যু এখানে কিসে কনভার্ট হয় জানো? ডি ডিফারেন্সিয়েশন প্রক্রিয়ায় এই পার্মানেন্ট টিস্যুটা কিসে কনভার্ট হয়? মেরিস্টেমে। মেরিস্টেমে কনভার্ট হয়। ধরো এটা মেরিস্টেমে কনভার্ট হয়ে গেল পার্মানেন্ট টিস্যুটা, মেরিস্টেমে কনভার্ট হয়ে মেরিস্টেমাটিক টিস্যু আবার এই যে নতুন ডাল তৈরি করে। আমার কথা কি বুঝতে পারছো? আবার তুমি কলম কলম বুঝো না? কলম কলম বুঝছো তো, যে একটা ডাল, ধরো একটা ডাল আছে, এই ডালটারে কাইটা নিয়া এই ডালটারে আবার মাটিতে পুঁতা দিলে আবার কি নতুন গাছ গজায় যায় না? এটারে কি জি কলম ভাইয়া। বলে না? এটা কেমনে হয়? ডালের কোষ কিভাবে ফুল গাছের কোষের উৎপত্তি দেয়? কারণ কি, এই ডালটারে কাইটা যখন তুমি ডিফারেন্সিয়েশন। মাথায় হ্যাঁ মাটিতে পুঁতে দিবা, তখন ডি ডিফারেন্সিয়েশন প্রক্রিয়া এগুলো মেরিস্টেমাটিক হয়ে যায়। মেরিস্টেমাটিক হয়ে ডিফারেন্সিয়েট করে পুরো গাছটা তৈরি করে। আচ্ছা, কিন্তু প্রাণীতে কি এটা সম্ভব আমারে বলো তো? না। না, প্রাণীতে যদি এটা সম্ভব হইতো তাহলে কি হইতো দেখো। তাইলে হইলো, তুমি যদি তোমার হাত কাইটা দিতা, তুমি যদি তোমার হাত আমরা কাইটা হাইডা দিতা, হয়ে যেতাম। হ্যাঁ তুমি হাত কাইটা দিলে তোমার যে হাতের এই যেখানে কাট কাট পোর্শন আছে ওই জায়গায় সব কি পার্মানেন্ট টিস্যু না? স্কিন পার্মানেন্ট টিস্যু, মাসল মায়োসাইট পার্মানেন্ট টিস্যু, বোন টিস্যু পার্মানেন্ট টিস্যু, সব পার্মানেন্ট টিস্যু। সো কাইটা দিলা, কাটার পরে তোমার এখানে সব পার্মানেন্ট টিস্যু আছে, তাই না? তো তারপরে কি হবে বলো তো? তারপরে এই পার্মানেন্ট টিস্যু গুলা কি হইতো? ডি ডিফারেন্সিয়েশন প্রক্রিয়া মেরিস্টেমাটিক হইতো, তারপরে তোমার আবার ফুল একটা হাত গোছায় যায়। আমার কথা বুঝতে পারছো? যদি হাইডা হলে তো প্রাণীতে ভালোই এরকম, হতো। হাইডা হ্যাঁ হয়ে যেতাম। যদি প্রাণীতে এরকম হইতো, ঠিক আছে। আচ্ছা, এখন আবার অনেকে বলতে পারে যে টিকটিকির লেজ কাটলে মাঝে মাঝে টিকটিকি আবার গজায়, রাইট? বলো, এটা কি দেখছো তোমরা কখনো? টিকটিকির লেজ আবার পুনরায় হইলো গজায় যায়। জি। তাহলে ওইটারে কি আমি ডি দেখি নাই। ডিফারেন্সিয়েশন বলবো? না। কেন বলবো না? কারণ টিকটিকির লেজে এমনিতেই হইলো ভাজক টিস্যু থাকে, মানে স্টেম সেল গুলো থাকে। কথা বুঝতে পারছো? তুমি টিকটিকিরে মাঝখান থেকে কাটো, ও কি আর গজায় নতুন টিকটিকি তৈরি করবো? না, কারণ ওর ডি ডিফারেন্সিয়েশনের ক্ষমতা নাই। টিকটিকির লেজ সিম্পলি গজায় কারণ ওর ডি ডিফারেন্সিয়েশনের ক্ষমতা আছে। কথা বুঝতে পারছো? আচ্ছা, আর আর আরেকটা হইলো তোমার এই ডি ডিফারেন্সিয়েশনের সাথে অনেকে আরেকটা জিনিসের তুলনা করে, রিজেনারেশনের তুলনা করে। আচ্ছা, রিজেনারেশনের তুলনা করলে হবে না ভাই। দেখো তুমি এটা তো করছো যে লিভারের কোষগুলা অনেক পুনরুৎপত্তি ক্ষমতা সম্পন্ন নাই, রাইট? মানে লিভারের জি ভাইয়া। কোষগুলা কাইটা দিলে আবার লিভারের কোষ রিজেনারেট করে আবার নতুন, মানে লিভারের প্রায় 50%-এর উপরে কাইটা যদি ফালাইও দাও, তাও ওই লিভার আবার কোষগুলা ডিভিশন করে আবার হইলো নতুন লিভার তৈরি করতে পারে, রাইট? আচ্ছা, জি ভাইয়া। এই জায়গায় কি ভাই ডিফারেন্সিয়েশনের কি কোনো খেলা আছে? লিভারের কোষ তৈরি করছে, নিজের চেহারা কি চেঞ্জ করছে? না। করে নাই। না। তাহলে এখানে ডিফারেন্সিয়েশন ডি ডিফারেন্সিয়েশনের কোনো খেলা আছে? নাই। এইটারে বলে রিজেনারেশন। এটারে কি বলে? রিজেনারেশন। রিজেনারেশন। মানে নিজের চেহারা চেঞ্জ হয় না, চেঞ্জ না হইলে ওটারে কি বলবো? বেসিক্যালি জাস্ট রিজেনারেশন। মাইটোসিস ট্রিগার হইছে, আর নিজের চেহারা টেহারা কিছু চেঞ্জ হয় না, এটা জাস্ট ডিভিশন হইছে, রিজেনারেশন হইছে, ডিফারেন্সিয়েশন কিন্তু হয় না। তো এটারে স্টেম সেলও বলা যাবে না। যার ডিফারেন্সিয়েশনের ক্ষমতা নেই তার স্টেম সেলও বলা যাবে না। ওইটা সিম্পলি কি হয় বলতো? তোমাদের আমি পড়াইছিলাম, আমি জানি না এই চ্যাপ্টার আমি তোমাদের পড়াইছি। ওইটা সিম্পলি হলো G0 ফেজ থেকে G1 এ প্রবেশ করে, মনে আছে তো নাকি? G0 বা G0 ফেজ থেকে G1 এ প্রবেশ করে, এগুলো কি পারো? G0 G0। গ্যাপ 1 জানি, গ্যাপ 0টা মনে পড়তেছে না। আচ্ছা, গ্যাপ জিরো হইলো ভাই এমন একটা স্টেজ ডিভাইড করবে না। যেখানে আর ডিভাইড করব না। কথা বুঝতে পারছো? মানে গ্যাপ জিরো মানে হলো নন ডিভাইডিং সেল, বুঝতে পারছো? মানে একটা সেল সাইকেলের মধ্যে যখন নাকি G0 তে চলে যায় তখন ও হইলো ডরমেন্ট হয়ে যায়, মানে চুপচাপ বসে থাকে, আর কোনো ডিভিশন করে না। আমার কথা বুঝতে পারছো? তাহলে ও এটা হ্যাঁ, তিন জাস্ট, ধরনের সেল বলছিলেন। হ্যাঁ লেবাইল স্টেবল সেল। সেল, লেবাইল সেল, ইয়ে। পার্মানেন্ট সেল, হ্যাঁ। তো ওটা হলো জাস্ট লেবাইল। স্টেবল সেল যেগুলো আছে, স্টেবল সেলগুলো কি নরমালি ডিভাইড করে না, বাট ওর পুটকিতে আঙ্গুল দিলে ও কি করবে? ডিভাইড করবে, তাই না? এটা আমি বলছিলাম। স্টেবল পার্মানেন্ট সেল কখনোই ডিভাইড করে না, ঠিক আছে? যেমন মায়োসাইট, নিউরন, এরা কখনোই ডিভাইড করে না। আর স্টেবল সেল হইলো নরমালি স্টেবল থাকে, বাট পুটকিতে আঙ্গুল দিলে ডিভাইড করবে।
আর যেগুলো লেবাইল সেল ওগুলো অল টাইম ডিভাইড থাকে, যেমন স্টেম সেল, ঠিক আছে? তো এইগুলাই আর কি। সো ওইটা কিন্তু ওইটার সাথে মিলাবা। সো হাউএভার উদ্ভিদের ডি ডিফারেন্সিয়েশনের ক্ষমতা আছে, প্রাণীর নাই, ঠিক আছে? সো আমরা কি শিখলাম? আমরা অনেক কিছু শিখে গেছি। এবার আমরা উদ্ভিদের লাইফ সাইকেলটা পড়ব। উদ্ভিদের লাইফ সাইকেল তোমরা ম্যাক্সিমামই জানো না, একটা উদ্ভিদে কিভাবে হয়। তাহলে ভাইয়া আমরা একটা দুইটা ফর্মুলা শিখলাম। দুইটা ফর্মুলা কি ভাইয়া? ফর্মুলা হইলো ভাইয়া, ভাজক টিস্যু দেখতে সব একই রকম, কিন্তু সে যদি চেহারা চেঞ্জ করে কোনো একটা পার্মানেন্ট টিস্যুতে কনভার্ট করে, তাহলে ওই প্রসেসটার নাম আমরা কি দেই বলতো? ডিফারেন্সিয়েশন। ডিফারেন্সিয়েশন। আচ্ছা, যদি পার্মানেন্ট টিস্যু আবার ভাজক টিস্যুতে কনভার্ট হয়, তাহলে ওই প্রসেসটার নাম আমরা কি দেই? ডিফারেন্সিয়েশন। এটা হলো ফর্মুলা, ঠিক আছে? আচ্ছা, এখন কথা হইলো যে একটা এই টিস্যু কালচার কেমনে হয় ভাই, এটা দেখাই দিছি যে এইখানে যেটা আছে তোমার কি কি বলে, যেটা প্যারেনকাইমা টিস্যু। প্যারেনকাইমা টিস্যু হলো স্থায়ী টিস্যু। এই স্থায়ী টিস্যু ডি ডিফারেন্সিয়েশন প্রক্রিয়া ভাজক টিস্যু হয়, আর এই ভাজক টিস্যু ডিভিশন আর ডিফারেন্সিয়েশন প্রক্রিয়ায় নতুন উদ্ভিদ তৈরি করে। ঠিক আছে? এতটুকু কি ভাই বোঝা গেছে কিনা বলো তো? আরেফিন, তারপরে আবরার, স্যার, আহানা, বিকন, বলো। জি ভাই। অহন, বলো। জি ভাই। হ্যাঁ, জি এবার আসো তোমার উদ্ভিদের একটা লাইফ সাইকেল বলি। তার আগে জাস্ট ভাজক টিস্যুর নরমাল কিছু বৈশিষ্ট্য ভাইয়া। ভাজক টিস্যু জীবিত, জীবিত অবশ্যই ছোট আর সমবেশী। আচ্ছা, এগুলো পড়াইছি। আচ্ছা, তারপরে 2 নাম্বার কি? যে কোনো আকৃতির হইতে পারে, এটাও পড়ানোর কিছু নাই, ঠিক আছে? যে কোনো আকৃতির হইতে পারে, এটা আয়তাকার হইতে পারে, ডিম্বাকার হইতে পারে, পঞ্চভুজাকার হইতে পারে, এই সর্বদা বিভাজনক্ষম। আচ্ছা, যদি সে সর্বদা বিভাজনক্ষম হয়, তাহলে তার এনার্জি রিকোয়ারমেন্ট বেশি থাকবে নাকি কম থাকবে? অনেক এনার্জি। বেশি থাকবে। অনেক এনার্জি, তাই না? অনেক এনার্জি। আচ্ছা, অনেক এনার্জি। আচ্ছা, তারা সর্বদা বিভাজন কম হলে এনার্জি রিকোয়ারমেন্ট তার বেশি থাকবে। যদি তার এনার্জি রিকোয়ারমেন্ট বেশি থাকে, তাহলে কি তার খাবার কি তাড়াতাড়ি শেষ হয়ে যাবে, মানে সে তাড়াতাড়ি খাবার খায় ওটার এনার্জিতে কনভার্ট করবে, নাকি কোনো স্টোরড ফুড থাকবে বলো? তাড়াতাড়ি করবে। তাড়াতাড়ি খাবার তাড়াতাড়ি খায় শেষ করে ফেলবে। কোনো স্টোরড ফুড থাকবে না। থাকবে যদি না। কোনো স্টোরড ফুড না থাকে, তাহলে কোষ গহ্বর রাখার কোনো দরকার আছে? না। তাহলে ভাজক টিস্যুতে কি থাকে না দেখো। প্রথমে একটা জিনিস পাইছো, সর্বদা বিভাজনক্ষম, তার মানে খুব এনার্জি লাগে। খুব এনার্জি লাগে তার মানে কি, সে প্রতিনিয়ত খাবারকে কিসে কনভার্ট করে বলো? এনার্জিতে কনভার্ট করে, রাইট? প্রতিনিয়ত জি খাবারকে কনভার্ট এনার্জিতে কনভার্ট করার বিক্রিয়াগুলোরে কি বলে? মেটাবলিজম বলে। বলো, মেটাবলিজম বলে না? খাবারে তোমার এনার্জিতে কনভার্ট করা বিক্রিয়ার গুলারে। জি ভাইয়া। আচ্ছা, তাহলে বিপাক ক্রিয়া কি বেশি না কম? বেশি। বিপাক বেশি। তাহলে দাও, সর্বদা বিভাজনক্ষম, এনার্জি রিকোয়ারমেন্ট বেশি, তাই খাবারের মেটাবলাইজ করে এনার্জিতে কনভার্ট করে, তাই বিপাক ক্রিয়া বেশি বা মেটাবলিজম বেশি। যেহেতু খাবার ইউজ হয়ে যাইতেছে, তাহলে কোনো স্টোরড ফুড থাকবে? স্টোরড ফুড থাকবে না। যেহেতু স্টোরড ফুড থাকবে না, তাহলে কোষ গহ্বর রাখার কোনো দরকার আছে? দরকার নেই। আমার কথা কি বুঝতে পারছো? তাহলে তোমার বইয়ে দেখবা লেখা আছে একটা কথা, এটার অন্তঃকোষীয় ফাঁক থাকে না। অন্তঃকোষীয় ফাঁক মানে কি ভাইয়া বলো তো? ইন্টারসেলুলার স্পেস। ইন্টারসেলুলার না, ইন্ট্রাসেলুলার। আন্ত বলি নাই, অন্ত বলছি। অন্তঃকোষীয় ফাঁক মানে ইন্ট্রাসেলুলার স্পেস। ইন্ট্রাসেলুলার স্পেস। ইন্ট্রাসেলুলার স্পেস মানে কি ভাই? ইন্ট্রাসেলুলার স্পেস মানে হইলো এই কোষ গহ্বর। কথা বুঝতে পারছো? ইন্ট্রাসেলুলার স্পেস মানে কি, ধরো এইটা একটা কোষ, এই কোষের ভিতরে এনে বড় একটা স্পেস আছে, তাহলে এই স্পেসটারে কি সেল ভ্যাকুয়াল বলে না, বা কোষ গহ্বর বলে না? জি ভাইয়া। হ্যাঁ, এটারই বলে ইন্ট্রাসেলুলার স্পেস। তাহলে দেখবা তোমার বইয়ে লেখা আছে অন্তঃকোষীয় বা আন্তঃকোষীয় কোনো ফাঁকা স্থানই থাকে না। কথা বুঝতে পারছো? এবং বিপাক হার অনেক বেশি থাকে। ঠিক আছে? সো এটা মনে রাখবা, অন্তঃকোষীয় আর আন্তঃকোষীয় কোনো ফাঁকা স্থান থাকে না, কোষ গহ্বর থাকে না। ঠিক আছে? আচ্ছা আচ্ছা, এখন তোমরা বলবা ভাই অন্তঃকোষীয় ফাঁকা স্থান বা কোষ গহ্বর তো নাই, কিন্তু আন্তঃকোষীয় ফাঁকা স্থান থাকে না কেন? আন্তঃকোষীয় ফাঁকা স্থান মানে বুঝতে পারছো? ধরো এটা একটা সেল, এটা একটা সেল, দুইটা সেলের এই দুটো মাঝখানে। সেলের যদি ফাঁকা থাকে, তাহলে এটা বলে ইন্টারসেলুলার স্পেস। তুমি একটু এখানের এই জায়গার চিত্রগুলা দেখো। তুমি এখানকার চিত্রগুলো একটু খেয়াল করো তো ভাইয়া। এই যে এখানকার চিত্র, তোমার কি মনে হয় এখানে কি কোনো গ্যাপ আছে দুইটা কোষের মাঝখানে? বলো তো, কোনো গ্যাপ আছে? ইন্টারসেলুলার স্পেস আছে কোনো? না। নাই। নো ইন্টারসেলুলার স্পেস। এখন ওয়াই, কেন? এই ট্রাই করো তো, নো ইন্টারসেলুলার স্পেস, বলো এটা কেন? ঠিক আছে। হ্যাঁ, বলতেছি। সো আমাদের ডিভিশন করতে করতে জায়গা দখল করে ফেলে। সেই তো ধরে ফেলছো, গুড। সো বিষয়টা হলো, আমাদের যে অর্গান আছে, আমাদের অর্গানের আয়তন অবশ্যই ফাইনাইট, নন ফাইনাইট তো না, না?
অসীম তো না। সো আমাদের অর্গানের যে আয়তন এটা অবশ্যই কি ফাইনাইট, মানে হইলো কি বলে এটারে, ফাইনাইট মানে কি বল, সীমাবদ্ধ, রাইট? সমাপিকা। সীমিত, সীমিত, ঠিক আছে। তো ধরো আমি আমার অর্গানের আয়তন রে এই বক্সের সাথে তুলনা করলাম, ঠিক আছে। আমার ধরো একটা অর্গানে স্টেম সেল আছে, ধরো আমি নীল ডারে স্টেম সেল ধরলাম, এই অর্গানের আয়তনটারে বক্সের সাথে, এখন এটা যদি স্টেম সেল হয় বা ভাজক টিস্যু হয়, এটা কি বৈশা থাকবো নাকি অল টাইম ডিভাইড করতে থাকবো? ডিভাইড করতে থাকবে। ডিভাইড করতে 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 এই স্পেসটারে কি করে ফেলবো, পুরোপুরি দখল করে ফেলবো। আর এই স্পেসটারে যদি পুরোপুরি দখল করে ফেলে তুমি কি কোনো ইন্টারসেলুলার স্পেস পাবা? না, পাবো না। এইটাই হলো কাহিনী। আমার কথা কি বুঝতে পারছো? বলো। জি ভাইয়া। নো ইন্টারসেলুলার স্পেস, ঠিক আছে। তাহলে গেল, এটা গেল। আচ্ছা, তাহলে অনেক কিছু পাইলাম ভাইয়া, নো ইন্টারসেলুলার স্পেস, বিপাকীয়, তার বেশি নো স্টোরড ফুড, তাই কোনো সেল ভ্যাকুয়াল নাই, ঠিক আছে। আর কোনো, আচ্ছা বাই দা ওয়ে আরেকটা জিনিস, কোষ গহ্বর কি ভাইয়া শুধু খাবারই সঞ্চয় করে নাকি আরো কিছু সঞ্চয় করে? আরো কিছু সঞ্চয় করে। কি কি সঞ্চয় করে বলো? তিনটা জিনিস সঞ্চয় করে বলো, তিনটা মেইন জিনিস সঞ্চয় করে। একটা হলো খাবার, হ্যাঁ একটা খাবার, দুই নম্বরে কি বর্জ্য, তিন নম্বরে কি বলো? ওয়াটার সলিউবল পিগমেন্ট। একটা ওয়াটার সলিউবল পিগমেন্টের নাম বলো। অ্যান্থোসায়ানিন, গুড। বিটাসায়ানিন। হ্যাঁ হ্যাঁ গুড হইছে, একটা একটা কইতে কইছি, বেশি পাকনামি করতে কইনি, একটা কইতে কইছি, একটাই কইব। আচ্ছা এখন, এখন আসো, এখন আসো তোমার প্লাস্টিক। আচ্ছা তোমরা কি আমি জানি না, তোমরা অধ্যায় একে তো আমার ওই ক্লাসটা করো নাই, বাট আমি জানি না তোমরা প্লাস্টিক কিন্তু প্রথমে যে প্লাস্টিক তৈরি হয় ভাইয়া, ওই প্লাস্টিক কিন্তু নন ফাংশনাল থাকে, এটা কি তোমরা জানো? প্লাস্টিক যে নন ফাংশনাল থাকে। আচ্ছা আমি বুঝতে পারছি, এটা বুঝাইতে হবে, দাঁড়াও। এটা হবে না, না বুঝাইলে হবে, তাহলে বুং বাং দিয়ে লাভ নাই। আপনার র্যাম কয় জিবি? আমার র্যাম 16 জিবি ভাই, গরিব মানুষ। কি করে আমি তো সুপার 8 জিবি গ্রাফিক্সটা তো কাটতে হবে। 2 জিবি র্যামের মোবাইলে ক্লাস করতেছি। হুম, তোমাদের একটা মাল দেখাবো, কি নতুন কিনছি। না থাক, না থাক, এগুলো দেখাইলে তোমরা নষ্ট হয়ে যাবে। আরে দেন দেন দেন। ভাই কিডনি বেচলেন কত দিয়ে? হ্যালো, কেমন লাগলো মালটা? সেই। কি দেখো নাই তুমি? দেখি নাই। আচ্ছা দেখে নি, রেকর্ড এটা দেখেন। না না দেখান দেখান দেখান। আরে ম্যাকবুক, ম্যাকবুক। ও ম্যাকবুক কিনছেন? সেই কেন লাগবে, ওই তো যন্ত্র যন্ত্র। তুমি কি ভাবছো আমি নারী কিনছি? হ্যাঁ আচ্ছা, আচ্ছা শোনো, আমি তোমাদের বলি, যে কোনো নতুন জন্ম নেওয়া উদ্ভিদ, আমি প্লাস্টিক পড়াইলে এটা তোমাদের পড়াইতাম, আমি জানি না আমি তোমাদের প্লাস্টিক তো কখনো পড়াই নাই। যে কোনো নতুন জন্ম নেওয়া উদ্ভিদ কোষের যে প্লাস্টিকটা থাকে এটা থাকে নন ফাংশনাল। আমার কথা বুঝতে পারছো? নন ফাংশনাল মানে কি ভাই? এটা কাজ করে না, বুঝতে পারছো? এটা কাজ করে না। এখন এই প্লাস্টিকটা বলে প্রোপ্লাস্টিক। এই প্রোপ্লাস্টিক এর উপরে যদি আলো পড়ে তাহলে এইটা কনভার্ট হবে ক্লোরোপ্লাস্টে। আমার কথা বুঝতে পারছো? যদি আলো না পড়ে তাহলে এটা কনভার্ট হবে লিউকোপ্লাস্টে। হ্যাঁ, আর যদি এটার স্পেশাল কোনো হরমোনাল ইফেক্ট থাকে এটার উপরে, যেমন ফুল ফুল ফল বা এই টাইপের জায়গায় যদি থাকে, যে জায়গায় হরমোনাল ইফেক্ট বেশি, তাহলে এটা কনভার্ট হবে ক্রোমোপ্লাস্টে। আমার কথা কি বুঝতে পারছো?
কিন্তু জি ভাইয়া। ওভারঅল প্রথমে এর মানে এই তিনজনের অ্যানসেস্টর কি থাকে, একই থাকে, এবং নতুন জন্ম নেওয়া উদ্ভিদ কোষে এই প্লাস্টিডটা কি আকারে থাকে ভাইয়া, নন ফাংশনাল Proplastic। হিসেবে থাকে, এবং এটারে আদি প্লাস্টিড বা হইলো ই প্লাস্টিড বলা। যদি লাইট পড়ে তাহলে কি হবে, এটারে ক্লোরোপ্লাস্টে কনভার্ট হবে, কারণ ক্লোরোপ্লাস্টের কাজ হলো লাইট এনার্জি হইলো কার্বোহাইড্রেটে কনভার্ট করা, তাই না, লাইট এনার্জি থেকে গ্লুকোজ তৈরি করা, ঠিক আছে। আচ্ছা, সূর্যালোক থেকে শক্তি তৈরি করা। আর যদি না পড়ে, লাইট যদি না পড়ে, তখন ওটা খাদ্য সঞ্চয় করে লিউকোপ্লাস্টে কনভার্ট হবে। আর যদি এটার হরমোনাল ইফেক্ট থাকে এক্সট্রা কোনো, তাহলে ওটা কিসে কনভার্ট হবে, ক্রোমোপ্লাস্টে কনভার্ট হবে। কথা বুঝতে পারছো? এখন কথা হলো এটা হয় কেমনে, দেখো ভাইয়া, যদি সূর্যালোক পড়ে তখন এটা একটা স্টিমুলেশন আসে, এটার দুইটার মেমব্রেন থাকে, এটা তো জানো নাকি, ক্লোরোপ্লাস্ট আর মাইটোকন্ড্রিয়ার যে দুইটা মেমব্রেন থাকে, এন্ডোসিম্বায়োটিক থিওরি এগুলো তো পড়ছো নাকি? জি ভাইয়া, জি হ্যাঁ, ভাইয়া। তো এখন কথা হলো এই, নেগেটিভ ব্যাকটেরিয়া থেকে আসে। হ্যাঁ, এই দুইটা মেমব্রেনের এই যে ধরো ভিতরের মেমব্রেনটা এইভাবে ভাঁজ তৈরি তৈরি হওয়া শুরু হয়েছে, দেখছো? জি ভাইয়া। আচ্ছা, এই ভাঁজ আস্তে আস্তে ভিতরের দিকে যায়, ভিতরের দিকে গিয়া ভাঁজগুলা এরকম ভাগ হয়ে যায়, এরকম ভাগ হয়ে গেলে এগুলা কি কয়েনের মতো হয়ে যাবো না, দেখো তো কয়েনের মতো হয়ে যাবো না? এই কয়েন গুলো একটা আরেকটার উপরে হ্যাঁ বৈশা যায়। এটারে কি বলে, প্রত্যেকটা কয়েন রে কি বলে, থাইলাকয়েড। আর এটা কি হয়ে গেল, গ্রানাম হয়ে গেল না, বলো? জি ভাইয়া। হ্যাঁ, এরপরে এটা কি হয়ে যাবে, এটা হলো এই ল্যামেলা। কয়েন, আর এই কয়েনের সাথে Extramolar যুক্ত হবে, ল্যামেলা। তাহলে হ্যাঁ ল্যামেলা হয়ে যাবে। এইভাবে হইলো একটা প্রোপ্লাস্টিড একদম ফাংশনাল ক্লোরোপ্লাস্টে কনভার্ট হয়। আমার কথা কি বুঝতে পারছো? এইভাবে হইলো ঘটনাটা ভাইয়া। ঘটে, ঠিক আছে। আচ্ছা, আমরা ব্যাক টু আওয়ার ক্লাস। হ্যাঁ, এখন আসো, এখানে আসো। হ্যাঁ, তাহলে ভাইয়া আমাদের এই ভাজক টিস্যু কি নতুন জন্ম নেওয়া টিস্যু নাকি খুব পুরানো, বলো? অবশ্যই নতুন জন্ম নেওয়া টিস্যু, রাইট? ভাজক টিস্যু তো ইয়াং হয়, তাই না? তাই ভাজক টিস্যু জি যেহেতু ভাইয়া। নতুন জন্ম নেওয়া টিস্যু, তাই ওখানকার সবগুলো প্লাস্টিড প্রো প্লাস্টিড বা নন ফাংশনাল প্লাস্টিড হিসেবে থাকে। যদি এইগুলোর উপরে আলো পড়ে, এইগুলো আস্তে আস্তে কি ক্লোরোপ্লাস্টে কনভার্ট হওয়া শুরু হয়। আমার কথা কি ভাইয়া বুঝতে পারছেন, বলেন তো, বলেন। জি ভাইয়া। আচ্ছা, তারপরে হলো নরমালি এদের দৈর্ঘ্য প্রস্থ সমান, মানে নরমালি এরা গোলাকার, ভাইয়া গোলাকার হইলে তো দৈর্ঘ্য প্রস্থ সমান হবে। পঞ্চভুজাকার, ষড়ভুজাকার যতই বলো, মেইনলি ভাজক টিস্যু কি আকার ভাইয়া, বলো তো? গোলাকার। কথা বুঝতে পারছো? আয়তাকার যতই বলো, বাট এটা গোলাকারই মেইন, দৈর্ঘ্য প্রস্থ সমান। তুমি গোলাকার মাথায় নিয়ে আসবে। আচ্ছা, মাইটোসিস প্রক্রিয়া বিভাজিত হয়, এটা আমরা জানি। নিউক্লিয়াস খুবই বড় এবং সেন্ট্রালি লোকেটেড। কেন সেন্ট্রালি লোকেটেড বলো তো, কেন ভাইয়া? দেখো, একটা কোষ, এটার মধ্যে কোনো কোষ গহ্বর নাই, তখন এটার নিউক্লিয়াসটা কি হইব, সেন্ট্রালি লোকেটেড হইব। একটা কোষ, এই কোষের মধ্যে বিশাল বড় কোষ গহ্বর আছে, তখন এটা নিউক্লিয়াসটা কি হইব, পেরিফেরালি লোকেটেড হইব না, বলো? জি ভাইয়া। তাহলে যার কোষ গহ্বর নাই, তার নিউক্লিয়াস কই থাকবে, সেন্ট্রালি। সেন্ট্রালি। আমারে বলো, ভাজক টিস্যুর কি কোষ গহ্বর আছে নাকি নাই? নাই। নাই, তাহলে ওটার কোষ থাকবে সেন্ট্রালি। আবার স্থায়ী টিস্যুর হলো কোষ গহ্বর আছে, তাহলে এটা নিউক্লিয়াস কই যাবে, বলো? পাশে চেপে যাবে, পেরিফেরালি। পেরিফেরালি থাকবে। আমার কথা কি বুঝতে পারছো? আচ্ছা, জি তারপর হলো ভাইয়া। কোষ প্রাচীর পাতলা ও সেলুলোজ নির্মিত। আচ্ছা, আমি এটা বুঝাইতেছি, তার আগে আমি একটা কাজ করি, তোমাদের একটা লিঙ্ক দেই, তোমরা জয়েন করো। হ্যাঁ, আজান দিচ্ছে, আজানটা শুনি আর লিঙ্কটা দিয়ে জয়েন করো। হুম। আচ্ছা, এখন কথা হইলো যে ভাইয়া, আমি লাস্ট যেটা বলতে চাইছিলাম যে কোষ প্রাচীর পাতলা আর হইলো সেলুলোজ নির্মিত, এটার মানে কি? এটার মানে ভাইয়া খুবই সিম্পল। যখন একটা কোষ নতুন তৈরি হয়, তখন ওই কোষের শুধু প্রাইমারি সেল ওয়ালটা থাকে না, আর প্রাইমারি সেল ওয়াল ম্যাক্সিমামই কি ভাইয়া সেলুলোজ নির্মিত হয়। যত কোষটা বৃদ্ধ হয়, তত কি বাইরে আর ভিতর থেকে বিভিন্ন ডিপোজিশন আসে, তাই না, বলতো? বিভিন্ন জিনিস এসে কোষের মধ্যে জমা হইতে থাকে, আর আস্তে আস্তে কোষ প্রাচীরটা কি হইতে থাকে, বলো? মোটা হইতে থাকে, তাই না? পুরু। হুম। তো যখন নাকি একটা ইয়াং কোষ থাকে, তখন কি হয় আমাকে বলো? তখন হইলো জাস্ট একটা পাতলা প্রাচীর থাকে, আর কিছু না। তারপরে আস্তে আস্তে বাইরে আর ভিতর থেকে বিভিন্ন জিনিস, যেমন লিগনিন, পেকটিন, এগুলো এসে জমা হইতে হইতে কোষ প্রাচীরটা যত বুড়া বয়স হয়, তত কি হয় বলতো, বাইরে আর ভিতর থেকে ধরো পদার্থ এসে জমা হয়, কোষ প্রাচীরটা কি হয়ে যায়, পুরু হয়ে যায়। তাহলে কোষ যত বয়স, কোষের বয়স যত কম, কোষ যত ইয়াং, তার কোষ প্রাচীর তত কি, বলো? মোটা না পাতলা, বলো? পাতলা। পাতলা। আর কোষ যত বুড়া, তার কোষ প্রাচীর কি, অনেক বড়। কারণ যত মোটা। বুড়া হয়,
বাইরে আর ভিতর থেকে পদার্থগুলো এসে কোষপ্রাচীরের উপর ডিপোজিশন হয় আর এটা আস্তে আস্তে মোটা হয়ে যায়, ঠিক আছে? সো দ্যাটস অল, এইটাই হলো কোষপ্রাচীরের কাহিনী ছিল। আচ্ছা, এখন ভাজক টিস্যুর শ্রেণী বিভাগ আমরা পড়বো। হ্যাঁ, এখন এই শ্রেণী বিভাগ পড়ার আগে আমি তোমারে একটা জিনিস বুঝাই। হ্যাঁ, এই দেখো ভাজক টিস্যুর শ্রেণী বিভাগের নামগুলা দেখো, অরিজিন অনুসারে 3 প্রকার, তারপরে পজিশন অনুসারে 3 প্রকার, এটা অনুসারে 3 প্রকার, ওইটা অনুসারে 3 প্রকার, ঠিক আছে? তার আগে আমি তোমার একটা জিনিস কনসেপ্টটা বুঝাই। হ্যাঁ, কনসেপ্টটা হইলো ভাইয়া দেখো, একটা সিম্পল জিনিস তুমি খেয়াল করো। হ্যাঁ, তুমি দেখো, ধরো আমি আবরাররে আর সাদকে আমি একটা গাছ দিলাম। হ্যাঁ, জাস্ট একটা গাছ দিলাম। দুইজন কি করলো জানো, গাছের যে চূড়া আছে না, ধরো গাছের যে গাছের শীর্ষ থেকে বললাম যে এই গাছ নিয়ে এই গাছের জন্য ভাজক টিস্যু নিয়ে স্টাডি করো, ঠিক আছে? এখন দুইজনই কি করলো, এই গাছের যে চূড়া আছে, গাছের যে শীর্ষ, এই শীর্ষ থেকে মানে কিছু অংশ কাইটা তোমার আলাদা কইরা এরপর ওইটা স্টাডি করলো। আচ্ছা, ওইটা স্টাডি করার পরে আবরার ওই টিস্যুটার নাম দিল কি, যেহেতু শীর্ষে আছে, তাই আবরার ওই টিস্যুটার নাম দিল হলো শীর্ষস্থ ভাজক টিস্যু বা এপিক্যাল মেরিস্টেম। যেহেতু শীর্ষে আছে তাই আবরার ওইটার নাম দিল, ধরো আবরার কি নাম দিছে ওই টিস্যুটার? এপিক্যাল মেরিস্টেম বা অ্যাপেক্সে যেটা থাকে, এপিক্যাল শব্দটা অ্যাপেক্স থেকে আসছে, ঠিক আছে? এপিক্যাল মেরিস্টেম বা শীর্ষস্থ ভাজক টিস্যু আবরার দিছে নাম। আচ্ছা, এখন সাদ কি করছে, সাদ হইলো আরেক ধাপ ডিপে গেছে, সে বলছে যে আচ্ছা এটা তো এপিক্যাল মেরিস্টেম বুঝলাম, কিন্তু সাদ আবার একটু অরিজিন নিয়ে গবেষণা করছে। অরিজিন নিয়ে গবেষণা করে জানতে পারছে যে এই যে তোমার ভাজক টিস্যুটা, এই ভাজক টিস্যুটা প্রো মেরিস্টেম থেকে আসছে, বা মানে প্রো মেরিস্টেম মানে কি, আদি ভাজক টিস্যু থেকে এই ভাজক টিস্যুটা উৎপন্ন হয়েছে। অর্থাৎ এটার অরিজিন নিয়ে চিন্তা করছে যে এটার অরিজিনটা কই, মানে ভ্রূণ অবস্থা থেকে এটার অরিজিনটা কই। সো দেখতে পারছে যে প্রো মেরিস্টেম নামক এক ধরনের কোষ ছিল, ওইটার থেকে এই প্রায় ভাজক টিস্যুটা আসছে। এবং এই কারণে প্রো মেরিস্টেম থেকে যে ভাজক টিস্যুটা আছে ওটারে বলে ভাইয়া প্রাইমারি মেরিস্টেম। প্রো মেরিস্টেম থেকে যে ভাজক টিস্যু আছে ওটারে কি বলে ভাইয়া? প্রাইমারি মেরিস্টেম। তাই সাদ দেখতেছে যে এটা প্রো মেরিস্টেম থেকে আসতেছে, যেহেতু প্রো মেরিস্টেম থেকে আসতেছে, আমরা জানি প্রো মেরিস্টেম থেকে যেই ভাজক টিস্যু আছে ওটার ধরো আগেই বিজ্ঞানীর নাম করে দিয়েছে যে প্রো মেরিস্টেম থেকে যেই ভাজক টিস্যু আসবে ওটারে বলবে প্রাইমারি মেরিস্টেম। তো সাদ দেখলো যে এটা হলো প্রো মেরিস্টেম থেকে আইতেছে, তাই এটার নাম কি দিয়ে দিল বলো তো? প্রাইমারি মেরিস্টেম। কিন্তু ভাইয়া স্যাম্পল কি সেম ছিল না? তোমাদের দুইজনের স্যাম্পল কি সেম না? স্যাম্পল কি সেম নাকি আলাদা? তোমরা দুইজনে কি সেম স্যাম্পল নিয়ে কাজ করছো না বলো তো? সেম স্যাম্পল নিয়ে কাজ করছো, একজন হইলো পজিশন নিয়ে ভাবছো, আরেকজন অরিজিন নিয়ে ভাবছো, তাই না? কিন্তু স্যাম্পল তো একই, তাই না? বলো। তাই আমি যদি বলি যে শীর্ষস্থ ভাজক টিস্যু, আমি যদি এই লাইনটা বলি, শীর্ষস্থ ভাজক টিস্যু বা এপিক্যাল মেরিস্টেম এক ধরনের প্রাইমারি মেরিস্টেম, এটা কি ভুল হবে বলো? না। কারণ কি, শীর্ষস্থ ভাজক টিস্যু হইলো কি অনুযায়ী? পজিশন অনুযায়ী। আর এপিক্যাল মেরিস্টেমটা কি, তোমার প্রাইমারি মেরিস্টেমটা কি অনুযায়ী? প্রাইমারি ভাজক টিস্যু কি অনুযায়ী? অরিজিন অনুযায়ী। আমার কথা করছো, কিন্তু স্যাম্পল কি সেম, মানে দুইটা মাল সেম। শীর্ষস্থ ভাজক টিস্যু যা, প্রাথমিক ভাজক টিস্যু বা প্রাইমারি মেরিস্টেমও তা, একই স্যাম্পল নিয়ে কাজ করছো, সেম জিনিস। বাট কেউ যদি অরিজিন অনুসারে বলে তাহলে ওটা প্রাইমারি মেরিস্টেম বলবে, কেউ যদি পজিশন অনুসারে বলে তাহলে ওটা শীর্ষস্থ মানে শীর্ষস্থ ভাজক টিস্যু বলবে। তো এইখানে অনেক কিছু আসবে এইরকম, বুঝতে পারছো? যে ল্যাটারাল মেরিস্টেম এক ধরনের সেকেন্ডারি মেরিস্টেম, তারপরে ইন্টারক্যালারি মেরিস্টেম এক ধরনের এই মেরিস্টেম, তখন কনফিউজ হয়েও না, বুঝতে পারছো? কারণ কি, বুঝবা যে এই মেরিস্টেম যদি বলে যে এই মেরিস্টেম হলো সেই মেরিস্টেম, তার মানে দুইটার স্যাম্পল কি আছে, সেম আছে। দুইটার স্যাম্পল হলো সেম, জাস্ট আমি অরিজিন পজিশন মানে বিভিন্ন কায়দায় চিন্তা করতেছি। অরিজিন অনুসারে চিন্তা করলে এই স্যাম্পলটা হয়ে যায় প্রাইমারি মেরিস্টেম, আবার যদি আমি পজিশন অনুসারে চিন্তা করি এই স্যাম্পলটা কি হয়ে যায়, এপিক্যাল মেরিস্টেম। বাট দুইটা মাল কি দুইটা সেম। আমি কি বুঝাইতে পারছি? আচ্ছা, এখন আসো আমরা এইটা পড়ার আগে উদ্ভিদের একটা লাইফ সাইকেল তোমার পড়াটা খুব জরুরি। উদ্ভিদের লাইফ সাইকেলটা আসো, এই হলো উদ্ভিদের ভ্রূণ অবস্থা থেকে উদ্ভিদ একটা নির্দিষ্ট সময় পর্যন্ত শুধু দৈর্ঘ্য বরাবর বাড়ে। হ্যাঁ, প্রস্থ বরাবর একটু বাড়ে, একটু থিকনেসও আসে, বাট মেইনলি কি বরাবর বাড়ে?
মেইনলি লংগিটিউডিনালি। দৈর্ঘ্য বরাবর বাড়ে। উদ্ভিদ ভ্রূণ অবস্থা থেকে একটা নির্দিষ্ট সময় পর্যন্ত একদম দৈর্ঘ্য বরাবর বৃদ্ধি পায়। দৈর্ঘ্য বরাবর বৃদ্ধিকে কি বলে জানো? প্রাইমারি বৃদ্ধি। দৈর্ঘ্য বরাবর বৃদ্ধিরে কি বলে? প্রাইমারি বৃদ্ধি। আচ্ছা, এই যে বৃদ্ধি যে পাইতাছে, এই ভ্রূণ অবস্থা থেকে যদি ডিভিশন না হইতো তাহলে কি এই বৃদ্ধিটা হইতো? না। তাহলে দৈর্ঘ্য বরাবর ফার্স্ট অফ অল আমি কি জানলাম? ফার্স্ট অফ অল আমি জানলাম যে দৈর্ঘ্য বরাবর বৃদ্ধিরে কি বলে? প্রাইমারি গ্রোথ। এবং আমি জানলাম যে এই যে প্রাইমারি গ্রোথ হইতেছে এটা ভ্রূণ, ভ্রূণ মানে সিডের মধ্যে যে ভ্রূণ আছে এই ভ্রূণের ডিভিশনের কারণেই তো এই গ্রোথটা হইতেছে, রাইট? বলো। তাহলে এই যে ডিভাইডিং যে সেল আছে, এই ডিভিশনাল মানে ডিভাইডিং টিস্যু আছে, এই ডিভাইডিং টিস্যুর নাম কি দিবা? যেই টিস্যুটা দৈর্ঘ্য বরাবর বৃদ্ধি ঘটাইতেছে, যেই টিস্যুটা দৈর্ঘ্য বরাবর বৃদ্ধি ঘটাইতেছে বা প্রাইমারি গ্রোথ করতেছে, ওই টিস্যু বা ওই ডিভাইডিং টিস্যু যেহেতু এটা অবশ্যই ভাজক টিস্যু, অ্যাবসলিউটলি প্রাইমারি মেরিস্টেম। প্রাইমারি মেরিস্টেম বা প্রাইমারি, আমার কথা কি বুঝতে পারছো ভাই? কোনটারে প্রাইমারি মেরিস্টেম কমু? যেটা প্রাইমারি গ্রোথ ঘটাবো, যেটা প্রাইমারি গ্রোথ ঘটাইবো ওইটারই আমি কি কমু? প্রাইমারি মেরিস্টেম কমু। প্রাইমারি গ্রোথ মানে কি ভাইয়া? ভ্রূণ অবস্থা থেকে একটা নির্দিষ্ট সময় পর্যন্ত উদ্ভিদ প্রথমে উদ্ভিদ দৈর্ঘ্য বরাবর বাড়ে। প্রথমে কিন্তু প্রস্থ বরাবর বাড়ে না, বাড়ে বাট অনেক কম, নেগলিজিবল। বাট মেইনলি কি বরাবর বাড়ে? ভ্রূণ অবস্থা থেকে নির্দিষ্ট সময় পর্যন্ত দৈর্ঘ্য বরাবর। এটারে বলে প্রাইমারি গ্রোথ। ঠিক আছে? আচ্ছা, এখন কথা হইলো ভাইয়া, হ্যাঁ বলো। তাহলে ভাই সব এপিক্যাল মেরিস্টেম প্রাইমারি মেরিস্টেম, কিন্তু সব প্রাইমারি মেরিস্টেম এপিক্যাল না, এরকম? হ্যাঁ হ্যাঁ আসতেছি, হ্যাঁ ইয়েস, এটাই এরকম। তুমি যেটা বলছো এক্স্যাক্টলি ওইরকমই, ঠিক আছে? আচ্ছা, এখন কথা হলো ভাইয়া, আমি কি বলছি ভাইয়া, আমরা কি ভাইয়া লম্বায় সারা জীবন বাড়তে পারি নাকি এক সময় থাইমা যায়? থেমে যাই। তাহলে উদ্ভিদের গ্রোথ এই হাইটে এসে থাইমা গেছে, তাই না? স্টপ হয়ে গেছে, বলো। জি ভাই। আচ্ছা, যদি এই হাইটে এসে থাইমা যায় তার মানেটা কি? এটার মিনিং কি? ধরো উদ্ভিদের প্রাইমারি গ্রোথ স্টপ হয়ে গেছে, রাইট? তাহলে উদ্ভিদের প্রাইমারি গ্রোথ স্টপ হওয়ার মিনিংটা কি আমারে বলো তো? ডিফারেন্সিয়েট করে পার্মানেন্ট হয়ে গেছে। এই তো বুঝতে পারছো। কারণ কি ভাইয়া, গ্রোথ কখন হইব? যদি ডিভিশন করতে থাকতো তাইলেই তো গ্রোথ হইতো, তাই না? বলো তো। যদি আরো বেশি মানে যদি ডিভিশন করতে থাকতো তাইলেই তো গ্রোথটা হইতো। তাহলে গ্রোথ হইতেছে না মানে গ্রোথ থাইমা গেছে, তার মানে কি ডিভাইডিং সেল আছে নাকি নাই? নাই। নাই। ডিভাইডিং সেল তার মানে কি মইরা গেছে? না, মইরা যায় নাই। সে কি হইছে? কনভার্ট হইছে। কিসে কনভার্ট হইছে ভাইয়া? প্রাইমারি মেরিস্টেম কিসে কনভার্ট হইছে? হ্যাঁ, প্রাইমারি মেরিস্টেম স্থায়ীতে। ডিফারেন্সিয়েশন প্রক্রিয়ায় কিসে কনভার্ট হবে? প্রাইমারি পার্মানেন্ট টিস্যুতে কনভার্ট হবে, প্রাথমিক স্থায়ী টিস্যুতে কনভার্ট হবে। আমার কথা বুঝতে পারছো? প্রাইমারি মেরিস্টেম ছিল না, ওইটা ডিফারেন্সিয়েশন প্রক্রিয়ায় প্রাইমারি স্থায়ী টিস্যু বা প্রাইমারি পার্মানেন্ট টিস্যুতে কনভার্ট হবে। আমার কি কথা বুঝতে পারছো ভাই? বলো। কথা কথা খুবই সিম্পল ভাই, দেখো গুলায়ও না, ঠিক আছে? ভ্রূণ অবস্থা থেকে একটা নির্দিষ্ট সময় পর্যন্ত উদ্ভিদ দৈর্ঘ্য বরাবর বাড়তে থাকে, ওটারে বলে প্রাইমারি গ্রোথ। প্রাইমারি গ্রোথ মানে কি? দৈর্ঘ্য বরাবর বাড়তেছে। বাড়া মানে কি? ডিভিশন করতেছে। বাড়া মানে কি? ওই বাড়া না, ঠিক আছে? বাড়া মানে হলো ডিভিশন করতেছে, ঠিক আছে? তো বাড়তেছে যেহেতু, তার মানে হলো এটা প্রাইমারি গ্রোথ হইতেছে। প্রাইমারি গ্রোথ যেই মেরিস্টেমের কারণে হয় তার মানে কি? এটা প্রাইমারি মেরিস্টেম বলবা, ঠিক আছে? আচ্ছা, এক সময় তুমি দেখো উদ্ভিদের গ্রোথ কি হয়ে গেছে? স্টপ হয়ে গেছে। উদ্ভিদের গ্রোথ স্টপ হয়ে যাওয়া মানে কি? উদ্ভিদের মধ্যে কোনো কোষ কি ডিভিশন করতেছে নাকি করতেছে না? করতেছে না দেখি তো স্টপ হয়ে গেছে, করলে তো আরো বাড়তো। তো যেহেতু উদ্ভিদের গ্রোথ স্টপ হয়ে গেছে, তার মানে এই মিনিংটা এইটাই যে এটার মধ্যে কি কোনো মেরিস্টেম আছে বা ভাজক টিস্যু আছে? নাই। তো স্টপ হয়ে যাওয়া মানে ভাজক টিস্যু নাই। তাহলে ভাজক টিস্যু কি মইরা গেছে? না ভাইয়া, মইরা গেলে তো এই উদ্ভিদই থাকতো না। উদ্ভিদ তো মানে উদ্ভিদ কি এটা তো মইরা গেলে তো উদ্ভিদ হইলো নষ্ট হয়ে যাইতো, তাই না? সো মইরা যায় না, অ্যাকচুয়ালি ভাজক টিস্যু গুলা কিসে কনভার্ট হইছে? স্থায়ী টিস্যু প্রাইমারি পার্মানেন্ট টিস্যুতে কনভার্ট হইছে, ঠিক আছে? তাহলে এখন তাহলে এটা হলো প্রাইমারি বৃদ্ধি। তাহলে প্রাইমারি ভাজক টিস্যু, এখানে দুইটা লাগায় প্রাইমারি লাগাবা, প্রাইমারি ভাজক টিস্যু প্রাইমারি স্থায়ী টিস্যুতে কনভার্ট হয়। এখন ভাইয়া এই গ্রোথটা শেষ হওয়ার পর, অর্থাৎ প্রাইমারি গ্রোথ শেষ হওয়ার পর তোমার হাতে এই যে গাছটা আছে, এই গাছের মধ্যে কি টিস্যু আছে বলো তো? কি টিস্যু আছে বলো? প্রাইমারি পার্মানেন্ট টিস্যু আছে। তার মানে এই গাছটার এখন এইদিকে নিয়ে আসো। তার মানে বর্তমানে তোমার এই গাছটার মধ্যে কি টিস্যু আছে? প্রাইমারি স্থায়ী টিস্যু আছে বা প্রাইমারি পার্মানেন্ট টিস্যু আছে। ঠিক কিনা বলো? কারো কি কনফিউশন হচ্ছে কিনা বলো? বলো বলো। না ভাই ঠিক আছে। আচ্ছা, এখন কথা হইলো
ভাইয়া উদ্ভিদ কি খালি দৈর্ঘ্য বরাবরই বাড়ে না প্রস্থ বরাবর বাড়ে বলো? প্রস্থ বরাবর যদি এত না বড় বাড়ে বড় তাহলে বাড়ে। কি এত বড় বড় কাণ্ড, মানে এত প্রশস্ত কাণ্ড তৈরি হইতো না। তো এরপরে কি হয়, কিছু দিন যায়, কিছু দিন যাওয়ার পরে এইখানে একটা মানে হরমোনাল স্টিমুলেশন বা হোয়াট এভার ইউসে, মানে কিছু দিন যাওয়ার পরে এই যে স্থায়ী টিস্যুটা, এটা ডি ডিফারেন্সিয়েশন প্রক্রিয়া কিসে কনভার্ট হয়? মেরিস্টেম। এই মেরিস্টেমটার কারণে কি হবে? ডি ডিফারেন্সিয়েশন প্রস্থ প্রক্রিয়া বরাবর growth। ভাজক টিস্যুতে কনভার্ট হয়। ওকে, এখন ডি ডিফারেন্সিয়েশন প্রক্রিয়া যে ভাজক টিস্যুতে কনভার্ট হয়, এখন এই ভাজক টিস্যু বিভাজনের কারণে কি উদ্ভিদ দৈর্ঘ্য বরাবর বাড়বে? না, এই ভাজক টিস্যুর বিভাজনের কারণে উদ্ভিদ প্রস্থ বরাবর বাড়ে। উদ্ভিদের এই প্রস্থ বরাবর যে বৃদ্ধি, এটাকে বলে সেকেন্ডারি গ্রোথ বা সেকেন্ডারি বৃদ্ধি। আমার কি কথা বুঝতে পারছো? উদ্ভিদের প্রস্থ বরাবর বৃদ্ধির কি বলে ভাইয়া? সেকেন্ডারি গ্রোথ বা সেকেন্ডারি গ্রোথ। সেকেন্ডারি বৃদ্ধি। আমার কথা বুঝতে পারছো? আচ্ছা, সেকেন্ডারি বৃদ্ধি কোন মেরিস্টেমের কারণে হয় ভাইয়া? যেহেতু যেহেতু বৃদ্ধি, তার মানে হ্যাঁ সেকেন্ডারি মেরিস্টেম। তাহলে এই যে ভাইয়া ভাজক টিস্যুটা, এটা কি মেরিস্টেম নাম দিবা তুমি বলো? সেকেন্ডারি ভাজক টিস্যু বা সেকেন্ডারি সেকেন্ডারি মেরিস্টেম। মেরিস্টেম বা গৌণ, গৌণ বলে এটাকে, গৌণ বাংলায় বলে গৌণ। আচ্ছা, তাহলে আমার একটা কোশ্চেনের অ্যান্সার দাও। কোশ্চেনের অ্যান্সার হলো সেকেন্ডারি মেরিস্টেম কার থেকে তৈরি হয়? প্রাইমারি পার্মানেন্ট টিস্যু ডি ডিফারেন্সিয়েশন থেকে। মানে স্থায়ী টিস্যু থেকে তৈরি হয়, তাই না? জি তাই তো? ভাইয়া। হ্যাঁ, তার মানে প্রাইমারি স্থায়ী টিস্যু বা প্রাইমারি স্থায়ী টিস্যু থেকে তৈরি হয়। তাহলে আচ্ছা, প্রস্থ বরাবর বৃদ্ধি, এখন ভাই এই প্রস্থ বরাবর বৃদ্ধি কি আজীবন চলবে বলো, নাকি একসময় স্টপ হয়ে যাবে? একসময় স্টপ। স্টপ হয়ে যাবে। যখন স্টপ হবে তখন আমরা কি বুঝবো যে ভাজক টিস্যু গুলা কি হয়ে গেছে? আবার ডিফারেন্সিয়েশন। ডিফারেন্সিয়েশন প্রক্রিয়া কিসে কনভার্ট হয়েছে? স্থায়ী টিস্যুতে কনভার্ট হয়েছে। কিন্তু এই স্থায়ী টিস্যুর নাম কি? সেকেন্ডারি পার্মানেন্ট টিস্যু। সেকেন্ডারি পার্মানেন্ট টিস্যু। আমার কথা কি বুঝতে পারছো? ঘটনাটা কি হয়? জি ভাইয়া। আচ্ছা, সেকেন্ডারি পার্মানেন্ট টিস্যু বা হলো গৌণ স্থায়ী টিস্যু। আচ্ছা ঠিক আছে, এটা গেল। তাহলে ভাই আমরা একটু এখন কোষগুলোর ক্ষেত্রে আসি। প্রথমে ভাই ভ্রূণ অবস্থায় সর্বপ্রথম কি, ভাই আমি কি বলছি, ভ্রূণ অবস্থায় সর্বপ্রথম যে কোষ তৈরি হয়, মানে ভ্রূণ অবস্থায় ভ্রূণ তো ভাইয়া জাইগোট, জাইগোট থেকে ভাইয়া মানে ডিভিশনাল প্রক্রিয়ায় প্রথম যেই ভাজক টিস্যুগুলো তৈরি হয়, ওই ভাজক টিস্যু একদম সর্বপ্রথম না ভাইয়া, সর্বপ্রথম যেহেতু, তাই এটার সাথে কি লাগাবা? প্রো লাগাবা। প্রো মানে আদি, সবার আগে তৈরি হয়েছে। তাহলে দেখো ওই মেরিস্টেমটারে কি বলে ভাইয়া? প্রোমেরিস্টেম। প্রোমেরিস্টেম। ঠিক আছে। আচ্ছা, প্রোমেরিস্টেম সামান্য নিজেরে চেঞ্জ কইরা, হ্যাঁ, ভ্রূণ অবস্থাতে থাকা অবস্থায় প্রোমেরিস্টেম সামান্য নিজেকে চেঞ্জ করে, দাঁড়াও, ভ্রূণ অবস্থাতে থাকা অবস্থায় প্রোমেরিস্টেম সামান্য নিজেরে চেঞ্জ কইরা প্রাইমারি ভাজক টিস্যু বা প্রাইমারি হলো মেরিস্টেমে কনভার্ট করে। হ্যাঁ, সামান্য চেঞ্জ। কিসের চেঞ্জ ভাই? এই সামান্য চেঞ্জটা কিসের চেঞ্জ বলতেছি? স্পিড অফ ডিভিশনের চেঞ্জ। স্পিড অফ ডিভিশন বাড়ায় দেয়, কারণ প্রো মেরিস্টেম যেহেতু আদি মেরিস্টেম, তাই ওটা ডিভিশনের স্পিড কি থাকে? কম থাকে। আর প্রাইমারি মেরিস্টেমের ডিভিশনের স্পিড কি থাকে ভাইয়া বলো তো? বেশি থাকে। বেশি থাকে। তো সে সামান্য চেঞ্জ করার মাধ্যমে প্রাইমারি, কারণ ভাইয়া তুমি যদি স্পিড অফ ডিভিশন না বাড়াও, তাহলে কি তুমি দ্রুত দৈর্ঘ্যে বৃদ্ধিপ্রাপ্ত হইতে পারবা নাকি পারবা না বল? পারবো না। পারবা না। সো এই কারণে স্পিড অফ ডিভিশন সে বাড়ায় দেয়। ওকে, বাড়ায় দিল, বুঝলাম, সে স্পিড অফ ডিভিশন বাড়ায় দিল, ঠিক আছে। আর হলো এফিসিয়েন্সি অফ ডিভিশন বাড়ায় দেয়, যাই হোক ওটা আর লিখলাম না। তো প্রোমেরিস্টেম হলো সবার আগে তৈরি ভাজক টিস্যু। এই সবার আগে তৈরি ভাজক টিস্যুই তো ভাইয়া দৈর্ঘ্য বরাবর বৃদ্ধি করতে পারতো নাকি না বলো তো? এই যে ভাজক টিস্যুটা তৈরি হইলো, এটার তো ডিভিশনের মাধ্যমে দৈর্ঘ্য বরাবর বৃদ্ধি করতে পারতো, তাই না? তাহলে কেন আমি সামান্য পরিবর্তনের মাধ্যমে এই প্রোমেরিস্টেম রে প্রাইমারি মেরিস্টেমে একটু কনভার্ট করে নিলাম বলো তো? দুইটার মধ্যে পার্থক্য কি? স্পিড বেশি প্রাইমারির। স্পিড, হ্যাঁ, যাতে আমার দৈর্ঘ্য বরাবর বৃদ্ধিটা কি হয়? তাড়াতাড়ি হয়। আমার কথা বুঝতে পারছো? এটার স্পিড হইলো, স্পিড অফ ডিভিশন হইলো কম, আর এটার স্পিড অফ ডিভিশন বেশি। এই কারণে আমি কিছু চেঞ্জ কইরা, কিছু জেনেটিক্যাল মডিফিকেশন কইরা ওই প্রো মেরিস্টেমটারে সামান্য চেঞ্জ কইরা প্রাইমারি মেরিস্টেমে কনভার্ট করে নিলাম, ঠিক আছে? যাতে স্পিড অফ ডিভিশন, এটা উপরে অ্যারো হবে, স্পিড অফ ডিভিশন হলো বেশি, ঠিক আছে? প্রাইমারি মেরিস্টেমে কনভার্ট করলাম। তাহলে এইবার তো এই যে ঘটনাটা হয়, এটা কি ভাই ভ্রূণ অবস্থার পরে হয় নাকি ভ্রূণ অবস্থাতে থাকাই অবস্থায় হয়? আচ্ছা, বাই দা ওয়ে, তুমি উদ্ভিদের ভ্রূণ অবস্থা বলতে কি বুঝো বলো তো? উদ্ভিদের ভ্রূণ অবস্থা বলতে কি বুঝো? উদ্ভিদের ভ্রূণ অবস্থা মানে ভাইয়া, এই যে ভাইয়া উদ্ভিদের বীজ আছে না, এই বীজ থেকে যেই পর্যন্ত কোনো একটা মানে বীজটারে ছেদ কইরা যেই পর্যন্ত কাণ্ড বা মূল না বের হইতেছে ওই পর্যন্ত, রেডিক্যাল। হ্যাঁ, যে প্লিউমিউল বা রেডিকেল যেই পর্যন্ত বীজ ছেদ কইরা না বের হয় ওই পর্যন্ত টাইমটারে কি বলে?
এমব্রায়োনিক স্টেজ। ভ্রূণ অবস্থা। কথা কি বুঝতে পারছো? জি ভাইয়া। আচ্ছা, সিট কোড ভেদ করে যে পর্যন্ত না বেরায় এটা ভ্রূণ অবস্থাতেই কনভার্ট হইতেছে। আচ্ছা, এইবার আমার একটু বলো তো ভাইয়া, প্রাইমারি মেরিস্টেম ডিভিশন করে কি করবে বলো? প্রাইমারি মেরিস্টেমের ডিভিশনের ইফেক্ট কি বলো? প্রাইমারি গ্রোথ। প্রাইমারি গ্রোথ মানে কি গ্রোথ? দৈর্ঘ্য বরাবর গ্রোথ। গুড। আচ্ছা, বুঝলাম। ঠিক আছে, দৈর্ঘ্য বরাবর বাড়লো। এক সময় প্রাইমারি মেরিস্টেম কি হয়ে যায়? স্টপ হয়ে যায় না? মানে দৈর্ঘ্য বরাবর বৃদ্ধি কি প্রাইমারি গ্রোথ স্টপ? তার মানে হ্যাঁ, তার মানে এটা কি ডিফারেন্সিয়েশন করে কিসে কনভার্ট হবে? প্রাইমারি স্থায়ী টিস্যু। এইবার তুমি এই গাছটারে নিয়ে আসো, এই গাছটার মধ্যে কি আছে? প্রাইমারি পার্মানেন্ট টিস্যু। প্রাইমারি পার্মানেন্ট টিস্যু আছে। এটা এখন কিছুদিন পর কোন প্রক্রিয়ায় বলো তো? ডিফারেন্সিয়েশন প্রক্রিয়ায় কিসে কনভার্ট হবে? সেকেন্ডারি মেরিস্টেম। সেকেন্ডারি মেরিস্টেম বা সেকেন্ডারি বাজুক টিস্যু। এবার সেকেন্ডারি বাজুক টিস্যুর বিভাজনের কারণে কি হবে বলো? প্রস্থ বরাবর গ্রোথ বৃদ্ধি হবে, সেকেন্ডারি গ্রোথ হবে, এবং এই সেকেন্ডারি গ্রোথ এক সময় থাইমা যাবে। তার মানে কি সেকেন্ডারি বাজুক টিস্যু সেকেন্ডারি এরপরে হলো ডেড। আমার কথা বুঝতে পারছো? জি হ্যাঁ। তাহলে এটা হলো উদ্ভিদের একটা লাইফ সাইকেল আমি তোমারে পড়াইলাম। এইবার দেখো তোমার যে এই পড়াগুলা অনেক ইজি হবে। তার আগে আমি এখানে কিছু পড়াই। ধরো এটা হলো একটা বাড়ন্ত উদ্ভিদ। কি ভাই? এটা একটা বাড়ন্ত উদ্ভিদ। ধরো এটা মাটি সেট করে বাড়তেছে উদ্ভিদটা। আমার কথা বুঝতে পারছো? উদ্ভিদের কাণ্ড। ঠিক আছে, আমার কথা কি বুঝতে পারছো বলো? এটা হলো বাড়ন্ত উদ্ভিদ। এখন তুমি একটু জিনিস খেয়াল করো, এই বাড়ন্ত উদ্ভিদের এই উপরের এই পোরশনটারে আমি কি বলবো? অগ্রভাগ। অগ্রভাগ বলবো, তাই না? আচ্ছা, আমি যদি বলি ভাইয়া না, অগ্রভাগ দিয়ে আমার হইতেছে না, এই টিপ পয়েন্টারে আমি কি বলবো বলতো? একদম টিপ অফ দা অগ্রভাগ। অ্যাপেক্স। আচ্ছা, অ্যাপেক্স মানেই তো অগ্রভাগ। তাহলে টিপ অফ দা অগ্রভাগ রে তুমি বাংলায় বলবা অগ্রভাগের শীর্ষ। কি বলবা ভাইয়া? মানে অগ্রভাগেরও আবার কি শীর্ষ। আমার কথা কি বুঝতে পারছো? অগ্রভাগেরও আবার কি শীর্ষ। হ্যাঁ হ্যাঁ, টপ অফ। আচ্ছা, আরেকটা জিনিস আমি তোমাদের বলতে ভুলে গেছি। ভ্রূণ অবস্থাতে ভাইয়া কত পার্সেন্ট প্রো মেরিস্টেম হইলো প্রাইমারি? 95% প্রো মেরিস্টেম হইলো প্রাইমারি মেরিস্টেমে কনভার্ট হয়। বাকি 5% আজীবন থাইকা যায় উদ্ভিদের দেহে। কথা বুঝতে পারছো? বাকি 5% আজীবন কি উদ্ভিদের বডিতে থেকে যায়। আমার কথা বুঝতে পারছো? অর্থাৎ বাকি 5% প্রো মেরিস্টেম হইলো মোটামুটি আজীবন উদ্ভিদের বডিতে থেকে যায়। আমার কথা বুঝতে পারছো? তাহলে পুরো সবগুলো কিন্তু আবার প্রো মেরিস্টেম হলো প্রাইমারিতে কনভার্ট হয় না। কত পার্সেন্ট হয় ভাইয়া? ম্যাক্সিমাম 95%। ঠিক আছে, এখন আমি যেটা বলতেছি যে এটা হলো অগ্রভাগ আর এটা হলো অগ্রভাগের কি ভাইয়া বলো? শীর্ষ। এতটুকু বোঝা গেছে? আচ্ছা, মনে রাখবা এই অগ্রভাগে থাকে হইলো প্রাইমারি মেরিস্টেম, যেটা নাকি ডিভিশন করে উপরের দিকে বাড়ায় নিয়ে যায়, তাই না ভাইয়া বলো তো? দৈর্ঘ্য বরাবর বাড়ায় নিয়ে যায়। আচ্ছা, আর এই অগ্রভাগের যে শীর্ষ এই অঞ্চলটায় থাকে হইলো প্রো মেরিস্টেম। ওই যে কোন প্রো মেরিস্টেম? ওই যে 5% প্রো মেরিস্টেম। আমার কথা বুঝতে পারছো? যেই প্রো মেরিস্টেম গুলা নাকি আস্তে আস্তে কনভার্ট হইতে থাকে এবং এনে হইলো তোমার প্রাইমারি মেরিস্টেম সৃষ্টি করতে থাকে। আমার কথা বুঝতে পারছো? অর্থাৎ নিচের দিকে এই প্রাইমারি মেরিস্টেম সৃষ্টি করতে থাকে। আমার কথা কি ক্লিয়ার বলো? তাহলে ভাইয়া হ্যাঁ, আমি আবার একটু বলতেছি ভাই, আমরা বলছিলাম না যে আচ্ছা ওই পার্টসে বলেন। হ্যাঁ হ্যাঁ, তো আমরা যেটা বলতেছিলাম যে আমাদের প্রো মেরিস্টেম কি 5% থাকে, এটা তো আমরা জানি, তাই না? তো এইখানকার এটা কি ভাইয়া? অগ্রভাগ না? এই অগ্রভাগে কি থাকে ভাইয়া? অগ্রভাগে থাকে হইলো প্রাইমারি মেরিস্টেম। ঠিক আছে, প্রাইমারি মেরিস্টেম। হ্যাঁ, প্রাইমারি মেরিস্টেম। আচ্ছা, আর ওই যে 5% যা বাইচা আছে, মানে ওই যে প্রো মেরিস্টেমটা ছিল 5%, একদম প্রথমে যে ডিভিশন শুরু করছে, এটা কই আছে ভাইয়া? অগ্রভাগের শীর্ষে আছে না? তো এটা হলো প্রো মেরিস্টেম। আমি এটা কেন বলতেছি, কারণ হইলো তোমরা সবাই এটা ভুল করো। তোমরা অগ্রভাগ আর অগ্রভাগের শীর্ষ এই দুইটার মধ্যে পেচ লাগাও। অগ্রভাগের শীর্ষ কথাটা যদি আসে তখন এটা তোমার কি হবে? একদম টিপ অফ দ্য অ্যাপেক্স। ওই জায়গায় কি থাকবে? ওই জায়গায় থাকবে প্রো মেরিস্টেম। আর যদি বলে অগ্রভাগে কি থাকে তখন কি বলবা? প্রাইমারি মেরিস্টেম। দেখো, খেলা কিন্তু জাস্ট দুইটা ওয়ার্ডের চেঞ্জ করলেই কিন্তু খেলা ঘুরে যাইতেছে। যদি বলে অগ্রভাগের শীর্ষ তখন এটা হবে প্রো মেরিস্টেম, আর যদি বলে অগ্রভাগ তখন এটা হবে প্রাইমারি মেরিস্টেম। ঠিক আছে, এইটা কোন প্রো মেরিস্টেম? ওই যে বলছিলাম যে 5% যেটা বাকি থাকে ওইটা, ওই প্রো মেরিস্টেম আস্তে আস্তে এরকম কনভার্ট হয়ে এরকম এই যে নতুন নতুন
এই ভাজক টিস্যু সৃষ্টি হইতে পারে। ঠিক আছে, যাই হোক, এগুলো আমাদের বলা শেষ। এবার আমরা একটু পড়ি। দেখো এগুলো তোমার বইয়ে আছে, আমি তাও তোমাদের একটু কেমনে পড়তে হইব এটা একটু বুঝাই দিই। ঠিক আছে, এই দেখো প্রারম্ভিক ভাজক টিস্যু মানে কি ভাইয়া বলো তো? এই প্রারম্ভিক ভাজক টিস্যু মানে কি? প্রো মেরিস্টেম। প্রাইমারি ভাজক টিস্যু মানে প্রাইমারি মেরিস্টেম, সেকেন্ডারি ভাজক টিস্যু মানে সেকেন্ডারি মেরিস্টেম। এটা তো বোঝা গেছে নাকি? আচ্ছা, এখন দেখো প্রো মেরিস্টেমটা বলো। মূল ও কাণ্ডের অগ্রভাগের শীর্ষ দেশে একটি ক্ষুদ্র অঞ্চল, মানে কি টিপ অফ দা অগ্রভাগ বুঝাইতেছে। আমার কি কথা বুঝতে পারছো? জি ভাই। আচ্ছা, থাকে যেখান থেকে পরবর্তীতে কি তৈরি হয়? প্রাইমারি ভাজক টিস্যুর উৎপত্তি কেন আমরা ঘটে। কি এই ফ্লো চার্টটা পড়ি নাই যে প্রো মেরিস্টেম থেকে প্রাইমারি মেরিস্টেম তৈরি হয়? জি বলো, ভাই। তাহলে এটা কি মিলছে? এবার বলো, এই ফ্লো চার্টটা ভাই, কিন্তু খুব মিলছে। ইম্পর্টেন্ট। ঠিক আছে, জি তাহলে ভাই। দেখো এখানে দেখো উৎপত্তি ঘটে এবং এটা ভ্রূণ অবস্থাতেই ঘটে। ঠিক আছে, তাকে প্রারম্ভিক ভাজক টিস্যু বলে। এ অঞ্চল থেকে প্রথমে বৃদ্ধি শুরু হয়। ওকে, বুঝলাম। আচ্ছা, তারপরে আসো প্রাইমারি ভাজক টিস্যু। যে ভাজক টিস্যু ভ্রূণ অবস্থাতেই উৎপত্তি লাভ করে, কার থেকে উৎপত্তি লাভ করে? প্রো মেরিস্টেম থেকে, তাই না? যেই ভাজক টিস্যু ভ্রূণ অবস্থাতেই উৎপত্তি লাভ করে, কার থেকে উৎপত্তি লাভ করে? প্রো মেরিস্টেম। প্রো মেরিস্টেম থেকে, প্রোমেলিস্টেম। তাকে প্রাইমারি ভাজক টিস্যু বলে। মূল ও কাণ্ডের শীর্ষে, শীর্ষে মানে আর কি অগ্রভাগে, মানে এটা কি অগ্রভাগের শীর্ষ বলছে না শীর্ষে বলছে? জাস্ট শীর্ষে বলছে, জাস্ট শীর্ষে। যদি যদি একবার বলে মানে মানে যদি একবার বলে তাহলে এমফেসিস হইলো কম থাকে, বুঝছো? মনে রাখবা শীর্ষে মানে হইলো জাস্ট হইলো ওই যে অগ্রভাগের অঞ্চলটুকু। আর যদি বলে অগ্রভাগের শীর্ষে, তার মানে হলো টিপ অফ দা অগ্রভাগ। কথা বুঝতে পারছো? আচ্ছা, যে ভাজক টিস্যু থাকে তারা প্রাইমারি মেরিস্টেম বলে। এদের বিভাজনের ফলে উদ্ভিদ দৈর্ঘ্যে বৃদ্ধি প্রাপ্ত হয়। ভালো না ভাইয়া? প্রাইমারি ভাজক টিস্যুর বিভাজনের কারণে কি হবে? প্রাইমারি গ্রোথ হবে। প্রাইমারি গ্রোথ মানে কি বলো? দৈর্ঘ্যে না বৃদ্ধি প্রাপ্ত হয় না প্রস্থে বৃদ্ধি প্রাপ্ত হয়? বলো। দৈর্ঘ্যে। 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 তাহলে কি মিলছে? আচ্ছা, জি ভাই। এ টিস্যু আমৃত্যু বিভাজনক্ষম। আমৃত্যু ঠিক না, কথাটা ঠিক না। আমৃত্যু মানে বলতে কি বোঝায় জানো? কনভার্ট হওয়ার আগ পর্যন্ত এটা বিভাজনক্ষম। হ্যাঁ, কনভার্ট হওয়ার আগ পর্যন্ত না, কনভার্ট। কেন আমরা কি জানি না যে প্রাইমারি মেরিস্টেম এক সময় কিসে কনভার্ট হয়? যখন নাকি ডিভিশন মানে স্টপ হয়ে যায়, মানে লম্বাবলম্বী প্রাইমারি গ্রোথ। পার্মানেন্ট টিস্যু। প্রাইমারি, এই যে প্রাইমারি স্থায়ী টিস্যু পর্যন্ত কনভার্ট হওয়ার আগ পর্যন্ত সে হইলো কি বিভাজনক্ষম, এইটাই বুঝাইছে। আমৃত্যু বিভাজনক্ষম মানে কনভার্ট হওয়ার আগ পর্যন্ত। প্রারম্ভিক ভাজক টিস্যু থেকে এদের উৎপত্তি হয়। দেখো মিলছে কিনা? প্রো মেরিস্টেম থেকে কি প্রাইমারি মেরিস্টেম আসে। প্রাইমারি ভাজক টিস্যু হতে ডিফারেন্সিয়েশন প্রক্রিয়ায় প্রাইমারি স্থায়ী টিস্যু হলো তৈরি হয়। ডিফারেন্সিয়েশন লেখে নাই, বাট দেখো প্রাইমারি ভাজক টিস্যু হতে প্রাইমারি স্থায়ী টিস্যু তৈরি হয়। ঠিক কিনা বলো? ঠিক। হ্যাঁ, এগুলা মুখস্থ করতে গেলে পাশা দিয়ে গু বেরিয়ে যেত, বুঝতে পারছো? তো যাই হোক, এগুলা ভুলার জিনিস না, বুঝতে পারছো? একদম ইজি জিনিস। ঠিক আছে, এখন দেখো। হ্যাঁ, এখন দেখো প্রাইমারি ভাজক টিস্যু থেকে প্রাইমারি স্থায়ী টিস্যু কনভার্ট হয় কি মিলছে? দেখ দেখ ফ্লো চার্ট দেখ। ঠিক আছে, ওকে, এবার আসো। এইবার তুমি আসো যে সেকেন্ডারি ভাজক টিস্যু। আচ্ছা, আমরা সেকেন্ডারি ভাজক টিস্যুতে একটু যাই। এই যে দেখো ভাই, আমি বলছিলাম এই যে গাছটা তুমি নিয়ে আইছো প্রাইমারি গ্রোথের পর, এটার মধ্যে প্রাইমারি স্থায়ী টিস্যু আছে। তো প্রাইমারি স্থায়ী টিস্যু থেকে ডি ডিফারেন্সিয়েশন প্রক্রিয়া কি তৈরি হয়? সেকেন্ডারি মেরিস্টেম। তাহলে সেকেন্ডারি মেরিস্টেমের অরিজিন কি? স্থায়ী টিস্যু, প্রাইমারি পার্মানেন্ট টিস্যু। তাই না? নাকি প্রো মেরিস্টেম? বলো। প্রাইমারি পার্মানেন্ট টিস্যু। প্রাইমারি পার্মানেন্ট টিস্যু বা স্থায়ী টিস্যু। দেখো এখন দেখো তোমার এইখানকার তুমি দেখো কি লেখছে যে সেকেন্ডারি ভাজক টিস্যু। ওকে, যে ভাজক টিস্যু কোন স্থায়ী টিস্যু থেকে তৈরি হয়। কেন ভাই, আমার সেকেন্ডারি ভাজক টিস্যু কি প্রাইমারি স্থায়ী টিস্যু থেকে তৈরি হয়েছে না? জি ভাই। হ্যাঁ, তাহলে কি মিলছে? দেখ, যে ভাজক টিস্যু কোন স্থায়ী টিস্যু থেকে তৈরি হয় পরবর্তী সময়, মানে কি এটা কি শুরুতেই তৈরি হয় নাকি পরে তৈরি হয়? প্রাইমারি গ্রোথের পরে তৈরি হয়। জি ভাই। প্রাইমারি গ্রোথের পরে তৈরি হয়, রাইট? আচ্ছা, জি। এখন দেখো তাকে সেকেন্ডারি ভাজক টিস্যু বলে। ওকে, সেকেন্ডারি ভাজক টিস্যু উদ্ভিদের ভ্রূণ অবস্থার অনেক পরে সৃষ্টি হয়। ঠিক কিনা বল? এটা তো জি ভাই, ভ্রূণ অনেক। অবস্থার পরে প্রাইমারি গ্রোথ হয়, প্রাইমারি তারপরে গ্রোথের সৃষ্টি পরে। হয়। হ্যাঁ, উদাহরণ কি ভাইয়া? কর্ক ক্যাম্বিয়াম আর কি ইন্টার ফ্যাসিকুলার ক্যাম্বিয়াম। উদাহরণ দুইটা মনে রাখতে হইব। তার আগে আমি তোমারে বলি যে এই ক্যাম্বিয়াম কি? ক্যাম্বিয়াম, ক্যাম্বিয়াম শব্দের অর্থই হইল সেকেন্ডারি ভাজক টিস্যু। ক্যাম্বিয়াম শব্দের অর্থ কি ভাইয়া? আগে আজকে থেকে জানা রাখো।
ক্যাম্বিয়াম শব্দের অর্থ Secondary হইলো মেরিস্টেম। সেকেন্ডারি ভাজক টিস্যু বা সেকেন্ডারি মেরিস্টেম, অর্থই হইলো এটা। কথা বুঝতে পারছো? এটাই মনে রাখবা তোমরা, ঠিক আছে? তোমরা অন্য কিছু কেরিকে চাল করতে যাইবা না। যাই হোক, এখন কথা হইলো কর্ক ক্যাম্বিয়াম আর ইন্টারফেসিকুলার ক্যাম্বিয়াম, ঠিক আছে, বুঝলাম। আচ্ছা, এই জায়গায় কর্ক ক্যাম্বিয়াম কই থাকে বলো তো? কর্ক ক্যাম্বিয়াম হইলো কর্টেক্সে, যেই সেকেন্ডারি, কর্টেক্স মানে তো বুঝছো নাকি কোনটা? তোমরা কি পড়ছো ওই যে উদ্ভিদের কাণ্ড কাটলে কর্টেক্স পাওয়া যায়, এপিডার্মিস পাওয়া যায়, হাইপোডার্মিস পাওয়া যায়, ছোটবেলায় কি পড়া আছে? যে রুট থেকে কর্টেক্সে যায়, হ্যাঁ তারপর হ্যাঁ হ্যাঁ, এপিডার্মিস, কর্টেক্স, হ্যাঁ হ্যাঁ, ওই পেরিসাইকেল। কর্টেক্স পড়ছো না? ওই ওই কর্টেক্সই, কথা বুঝতে পারছো? ওই কর্টেক্স আমি পড়াবো, এই চ্যাপ্টারও আছে এইসব কর্টেক্স মর্টেক্স আছে। বাট তুমি মনে রাখবা, কর্টেক্সে যেই ক্যাম্বিয়াম পাওয়া যায় ওইটারে বলে কর্ক ক্যাম্বিয়াম। আমার কথা বুঝতে পারছো? আর জি ভাইয়া। ইন্টারফেসিকুলার ক্যাম্বিয়াম মানে কি? ফ্যাসিকুলি মানে কি বল? বল ফ্যাসিকুলি মানে কি বল? ওই যে মাসেলে ছিল। হ্যাঁ বল এবার, ফ্যাসিকুলি মানে কি বল? ফ্যাসিকুলি শব্দের অর্থ বান্ডল না? জি, বান্ডল। এখন উদ্ভিদের মধ্যে ফ্যাসিকুলি কই থেকে আইছে ক? ভাস্কুলার বান্ডেল। গুড। ভাস্কুলার বান্ডলের অপর নাম হইলো ফ্যাসিকুলার টিস্যু তন্ত্র। কথা বুঝতে পারছো? কি লিংক করতে পারছো? ব্রেনের এই পয়েন্টের সাথে যুক্ত করতে পারছো? দেখো, ভাস্কুলার বান্ডলের মানে ভাস্কুলার টিস্যু তন্ত্রের, দেখ এই যে বইয়ের লাইন এগুলা, ভাস্কুলার টিস্যু তন্ত্রের আরেকটা নাম 9, 10 হইলো থেকে কনফিউজ ছিল। ফ্যাসিকুলার টিস্যু তন্ত্র। কথা বুঝতে পারছো? ফ্যাসিকুলার টিস্যু তন্ত্র কেন এটার নাম দিছে ভাইয়া? ভাস্কুলার বান্ডল কি এরকম বান্ডলের মতোই তো থাকে, রাইট? এই পাইপ গুলো তো বান্ডলের মতোই থাকে, তাই না? একটার একটার সাথে লাগানো, রাইট? জাইলেমের গুলা, ফ্লোয়েমের গুলা, বল। জি ভাইয়া। তো ভাস্কুলার বান্ডলের অন্য একটা নাম হইলো ফ্যাসিকুলার টিস্যু তন্ত্র। এইবার আসো, ইন্টারফেসিকুলার টিস্যু তন্ত্র মানে কি? ইন্টারফেসিকুলার টিস্যু তন্ত্র মানে হইলো, হ্যাঁ, কেটে কেটে আসতেছে। হ্যাঁ ঠিক আছে তো, শুনতে পাচ্ছ তোমরা? বলো। হুম, হ্যাঁ, অনেক কেটে 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 আসতেছে। কেটে কেটে তোমার প্রবলেম, তোমার প্রবলেম, দেখো না তুমি? আচ্ছা ভাই, আমি লিভ নিয়ে জয়েন দিতেছি। আচ্ছা আচ্ছা, জয় মাতা। হুম, কি স্যার, কে তোমাকে নটরডেম থেকে কি টিসি দিয়ে দিবে নাকি? কি বলবো? টিসি মিসি দিয়ে দিবে নাকি যে পড়ালেখা করার দরকার নাই, বাসায় যাও? দিতেও পারে, অবাক হবো না। এমনি নাকি শুনলাম তোমরা নবীন বরণ করবা, নাচানাচি করবা শুনলাম। হ্যাঁ, নবীন বরণ অনুষ্ঠান হবে তোমাদের জুনিয়রের ছোট শুনলাম। ভাইদের নিয়ে মোমবাতি কর্মসূচি করবো। আমরা কি করবো আর, আমাকে যে কালচার ক্লাবে অহন আছে, ওই গান গাবে, এই আর কি। আমরা তো মানে যারা বলছে, রাজুক কলেজে নবীন বরণে অনেক মজা হইতো, মনে নাই তোমাদের? ফ্যাশন শো হইতো। না না কিছু হতো না। রাজু কলেজে যে নবীন বরণ হচ্ছে, নরেন্দ্র হাজার গুণ ভালো, হাজার গুণ, হাজার গুণ। কেন ফ্যাশন শো হইতো না? ফ্যাশন শো, তারপরে হইলো না না, আহ, আমাদের সময় হয় না ভাইয়া, ওগুলো কি কিছু কিছু না আমরা পাইনি তো। আমরা তো পাইনি। আচ্ছা আচ্ছা, সরি 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 সরি, নবীন বরণ তো খালি ভাষণ হইতো, ফ্যাশন হ্যাঁ, শো হইতো হইলো ট্যালেন্ট শোতে, তাই না? ট্যালেন্ট শোতে হইতো কি জানি কি হইতো, হুম। জানি না। হয়তো একদিনে হইতো, আসলে আমাদের সময় এটা ড্যামেজ হয়ে গেছিল রাজু স্যার। এই যাই হোক, এখন ট্যালেন্ট শো তো সবাইকে দেখতে দিত না। কেন সবাই এটা দেখতে দিত না কেন? দেখছেন, আসল কথা হলো এটা। ও যে মানে ও, তুমি খুব দেখতে চাইতা তাই না? তাই না ফ্যাট নিগা? এই জন্য না, এই তুমি জন্য না। খুব দেখতে চাইতা তাই না? ফ্যাশন শো আরে দেখতে না, চাইতা আমি তুমি। ক্লাসরুম থেকে শালা বের হই নাই। লুচ্চা শালা। ইভেন ক্লাব টাইমে আমি ক্লাসরুম থেকে বের হই নাই। বুঝা গেছে বুঝা গেছে বুঝা গেছে ভাই, বুঝা গেছে। ঠিক আছে, আচ্ছা। আপনি কি নিগা? আপনি কি ফ্যাট নিগা নাকি কি নিগা? আমি নরমাল নিগা। না না, আপনি আরেক ধরনের নিগা, ফ্যাট নিগা, না আমি ফ্যাট নিগা না ভাই। ওয়েটি নিগা। আচ্ছা শোনো, দেখো, আমারে কি বলবি? তুই তো নিগা না রে ভাই, তুই তো নিগা না ভাই, তুমি হলো হাফ নিগা, অবশ্যই নিগা। তুই ঠিক তো নিগা আছে? না ভাই। নিগা হলো জিনিস ভাই, নিগা হলো তুমি নাক হলো খাবলানো, তুমি হলো নাক হাফ নিগা। খাবলানো। তুই তো আর নিগাই না ভাই। আর তুই সাত কি কোন করস? সাত নিগা না, তুই সাত চুপ কথা থাক। কইতেছে কেন? চুপ থাক। আচ্ছা দেখ, দেখ ফ্যাসিকুলার টিস্যু তন্ত্র, তাহলে ভাইয়া দেখ এই যে ইন্টারফেসিকুলার টিস্যু তন্ত্রটা কই থেকে আইছে, এটার মিনিংটা কি দেখ। ইন্টারফেসিকুলার টিস্যু তন্ত্র মানে ধরো এটা জাইলেমের, ধরো ক্রস সেকশন দেখতেছো, ধরো এটা জাইলেমের বান্ডল, ঠিক আছে? এই জায়গায় অনেক পাইপ আছে, জাইলেমের বান্ডল। ধরো এটা হলো জাইলেম, ধরো এটা হলো ফ্লোয়েমের বান্ডল, এটা হলো ফ্লোয়েম, ঠিক আছে? আচ্ছা,
জাইলেমের বান্ডল, ফ্লোয়েমের বান্ডল, জাইলেম ফ্লোয়েম। আচ্ছা, এই জাইলেমের বান্ডল আর ফ্লোয়েমের বান্ডলের মাঝখানে, এই দুই বান্ডলের মাঝখানের যে স্পেসটা আছে, এই স্পেসটার কি বলবা? দুইটা ফ্যাসিকুলি। এটা এটা একটা ফ্যাসিকুলি, এটা আর একটা ফ্যাসিকুলি। বলো, বুঝতে পারছো কিনা বলো? দুইটা বান্ডল না? ইন্টারফেসিকুলার স্পেস। यस, ইন্টারফ্যাসিকুলার স্পেসে যদি কোনো ক্যাম্বিয়াম ইন্টারফ্যাসিকুলার থাকলে স্পেসে যদি কোনো ইন্টারফেসিকুলার ক্যাম্বিয়াম। ক্যাম্বিয়াম থাকে, ক্যাম্বিয়াম টিস্যু থাকে, ধরো সবুজটা হইলো ক্যাম্বিয়াম টিস্যু, তখন ওটারে কি বলবা? ইন্টারফ্যাসিকুলার ইন্টারফেসিকুলার ক্যাম্বিয়াম। ক্যাম্বিয়াম, রাইট, ইন্টারফ্যাসিকুলার ক্যাম্বিয়াম। আচ্ছা, ফ্যাসিকুলার ক্যাম্বিয়াম। আচ্ছা, ইনিশিয়ালি তোমরা এই কনসেপ্টটা মনে রাখো, এই কনসেপ্টের আর একটু ডিপার আন্ডারস্ট্যান্ডিং আছে, ঠিক আছে? মানে এটা আসলে ইন্ট্রাফেসিকুলার ক্যাম্বিয়াম, বাট এটা যদি করতে চাও তাহলে তোমার অনেক জায়গায় প্যাচ লেগে যায়, তখন তোমার আবার আলাদা করে একটা জিনিস পড়া লাগবে। তুমি জাস্ট জানা রাখো যে এই ইন্টার মানে ক্যাম্বিয়ামও, এই ইন্টার মানে ফেসিকুলার ক্যাম্বিয়ামও আবার দুই প্রকার। একটা হলো ইন্ট্রাফেসিকুলার ক্যাম্বিয়াম, একটা হলো ইন্টারফেসিকুলার ক্যাম্বিয়াম। আপাতত কনসেপ্টের জন্য তোমরা জানা রাখো, জাইলেম আর ফ্লোয়েমের মাঝখানে যদি কোনো ক্যাম্বিয়াম থাকে ওইটারে ইন্টারফেসিকুলার ক্যাম্বিয়াম বলে। হোয়াট এভার, ঠিক আছে? এটার অ্যাকচুয়ালি ইন্ট্রাফেসিকুলার ক্যাম্বিয়াম বলে, ওইদিকে আমরা যাইতেছি না। ওইদিকে যাওয়া ছাড়াই আমাদের এই চ্যাপ্টারটা খুবই ক্লিনলি শেষ হয়ে যাবে। কথা বুঝতে পারছো? বেশি ঝামেলায় যাওয়ার দরকার নাই, ঠিক আছে? আপাতত জানা রাখো যে এটারে ইন্টারফেসিকুলার ক্যাম্বিয়ামই ধরো, ঠিক আছে? আচ্ছা, এরপর আসো এই ফ্যাসিকুলিটি লিখেছে। এখন আসো ক্যাম্বিয়ামের কারণে। ভাই ক্যাম্বিয়ামের অর্থ কি? আমি বলছিলাম ভাই ক্যাম্বিয়াম মানেই হইলো কি? সেকেন্ডারি মেরিস্টেম। সেকেন্ডারি মেরিস্টেম। আচ্ছা, তাহলে সেকেন্ডারি মেরিস্টেমের কারণে কি বৃদ্ধি হয়? সেকেন্ডারি গ্রোথ। সেকেন্ডারি গ্রোথ বা কি বরাবর গ্রোথ? প্রস্থ বরাবর। প্রস্থ বরাবর গ্রোথ। আচ্ছা, ঠিক আছে। এখন প্রস্থ বরাবর গ্রোথ কি ভাই সব উদ্ভিদের হয়? সেকেন্ডারি গ্রোথ কি সব উদ্ভিদের হয়? তুমি ভাই এই যে দাও ধান রে দাও ধান, এই ধানের যে এত চিকন কাণ্ড আছে, তোমার কি দেখা মনে হয় এই ধানের সেকেন্ডারি গ্রোথ হইছে? বলো। না। ওর যে এই যে এরকম চিকন এত কাণ্ড আছে, এই চিকন কাণ্ড দিয়ে তোমার মনে হয় এনে কোনো সেকেন্ডারি গ্রোথ হইছে? না। না। তাহলে ধানে হয় না। ধান কি ধরনের উদ্ভিদ? একবীজপত্রী না দ্বিবীজপত্রী? মনোকটিলেডন। মনোকটিলেডন, একবীজপত্রী। আচ্ছা, দ্বিবীজপত্রীতে দেখো, তোমার এইদিকে দেখো সেকেন্ডারি গ্রোথ হইছে নাকি হয় নাই? আম গাছটা দেখে কি মনে হয়? হয়েছে। প্রস্থ বড় না ছোট? বলো। বড়। বড়। তার মানে কি সেকেন্ডারি গ্রোথ কার হইছে? তার মানে সেকেন্ডারি ডাইকটিলেডন। গ্রোথ, হ্যাঁ, তার মানে সেকেন্ডারি গ্রোথ কাদের হয় বলো তো? সেকেন্ডারি ডাইকট। গ্রোথ কাদের হয়? ডাইকটদের হয়। ডাইকটদের হয়, মনোকটদের হয় না, একবীজপত্রীদের হয় না। এটা এটা দ্বিবীজপত্রীদের হয়। এটা মনে রাখার জন্য ভাই তোমার অনেক বেশি মুখস্থ করা লাগবে না। তুমি একটা একবীজপত্রী গোত্র নিবা, পয়সী নিবা, পয়সী নিয়ে তুমি ওটার কাণ্ডের কথা চিন্তা করবা, যেটার কাণ্ডটা চিকন। আর তুমি দ্বিবীজপত্রী একটা উদ্ভিদের কথা চিন্তা করবা, আম গাছ, ওটার কাণ্ডটা অনেক মোটা। এটা দিয়ে তুমি বুঝতে পারবা যে কোনটায় সেকেন্ডারি গ্রোথ হয়েছে আর কোনটায় সেকেন্ডারি গ্রোথ হয় নাই। ঠিক আছে? এটা কি বোঝা গেছে ভাইয়া? বলো। জি ভাইয়া। আচ্ছা, ওকে, এতটুকু বুঝলাম। আচ্ছা, কেন তাইলে হয় না? কেন এই একবীজপত্রীতে কেন সেকেন্ডারি গ্রোথ হয় না? বলো। ক্যাম্বিয়াম নাই তাই। ইয়েস, কারণ এটার ক্যাম্বিয়ামই তৈরি হয় না। কারণ সেকেন্ডারি গ্রোথের জন্য দায়ীটা কে? ক্যাম্বিয়াম। ক্যাম্বিয়াম। তো এটার ক্যাম্বিয়াম তৈরি হয় না। ক্যাম্বিয়াম, ক্যাম্বিয়াম কি ধরনের টিস্যু ভাইয়া? সেকেন্ডারি বাজক টিস্যু, তাই না? বলো। জি ভাইয়া। তাহলে কেন কথা হলো কেন সেকেন্ডারি গ্রোথ একবীজপত্রীতে হয় না? তুমি আনসার দিছো ক্যাম্বিয়াম তৈরি হয় না, তাই না? আচ্ছা, ক্যাম্বিয়াম কি ভাইয়া? ক্যাম্বিয়াম হলো সেকেন্ডারি বাজক টিস্যু, আমরা জানি। হ্যাঁ। হ্যাঁ, বলো। তার মানে এই পার্মানেন্ট টিস্যু ডিফারেন্সিয়েশন হয় না। হ্যাঁ, এই তো এইখানে আসতেছো। তার মানে আমরা বলতেছি যে ক্যাম্বিয়াম কেমনে তৈরি হয় বলতো? ক্যাম্বিয়াম তৈরি হয় কি? এই স্থায়ী টিস্যু বা পার্মানেন্ট টিস্যু, মানে প্রাইমারি স্থায়ী টিস্যু বা প্রাইমারি পার্মানেন্ট টিস্যু ডিফারেন্সিয়েশন প্রক্রিয়াই তো সেকেন্ডারি বাজক টিস্যু বা ক্যাম্বিয়াম তৈরি হয়, নাকি বলো? ঠিক কিনা জি বলো। ভাইয়া। বলো। আচ্ছা, হ্যাঁ, যদি ঠিক। এইটাই হয়ে থাকে, তার মানে তুমি বলতেছো যে একবীজপত্রী গোত্রে ক্যাম্বিয়াম তৈরি হয় না, এটা বলতেছো। আচ্ছা, মানলাম। এখন কথা হইলো, তার মানে কি ভাইয়া এই স্থায়ী টিস্যু কি কখনো ডিফারেন্সিয়েশন করে? না। করে না। এখন কথা তোমরা বলতে পারো কেন করে না? এটা কি মানে এটার কি আমি একটা কথা বলছিলাম, প্রত্যেকটা উদ্ভিদের কোষেরই ডিফারেন্সিয়েশন করার ক্ষমতা আছে, রাইট? এটা বলছিলাম না? বলো। বলছিলেন। তাহলে আমার একবীজপত্রীর কি ডিফারেন্সিয়েশনের ক্ষমতা নাই?
থাকার তো কথা। থাকার কথা, তাহলে কেন এটা হয় না? কারণ এটা হওয়ার আগে ও মারা যায়। আমার কথা বুঝতে পারছো? ম্যাক্সিমাম একবীজপত্রীরা দেখবা এক বর্ষজীবী বা বহু বর্ষজীবী হয়। মানে ধানের দেখবা একটা সিজন আসে, ওই সিজনেই ও জন্মায়, ওই সিজনেই ও মারা যায়, তাই না? ও কি বছরের পর বছর ক্যাম্বিয়াম বিষয় বাসে? আমাকে বুঝতে পারবেন? হ্যাঁ ক্যাম্বিয়ামের বলো। বিষয়টা মানে যে ধানের যে এখান থেকে ও বুঝলাম যে ও পাস দিতে পারে না, বাট এখন আপনি ক্যাম্বিয়ামে ঢুকছেন, ওখান থেকে রিপিট করবে। আচ্ছা, তুমি আমারে বলো, যে একবীজপত্রীতে কেন সেকেন্ডারি গ্রোথ হয় না, বলো বলো বলো। উম, আচ্ছা, ও কি মানে সেকেন্ডারি প্রাইমারি মেরিস্টেম তৈরি তো হয় তো না, তাই না? সেকেন্ডারি গ্রোথের জন্য কে দায়ী? কে দায়ী বলো? সেকেন্ডারি 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 মেরিস্টেম, সরি, সেকেন্ডারি সেকেন্ডারি মেরিস্টেম দায়ী। সেকেন্ডারি মেরিস্টেমের আরেকটা নাম কি? ক্যাম্বিয়াম। ক্যাম্বিয়াম। তাহলে একবীজপত্রীতে কেন সেকেন্ডারি গ্রোথ হয় না? কারণ কি? ক্যাম্বিয়ামই নাই, ক্যাম্বিয়াম নাই না, ক্যাম্বিয়াম তৈরি হয় না। তৈরি হয় না। আচ্ছা, কেন তৈরি হয় না? কারণ নিশ্চয়ই প্রাইমারি স্থায়ী টিস্যু ডিডিফারেন্সিয়েশন করে না, তাই। কারণ আমি জানি প্রাইমারি ও, স্থায়ী টিস্যু ডিডিফারেন্সিয়েশন প্রক্রিয়ায় কি তৈরি হয়? আমার হলো সেকেন্ডারি মেরিস্টেম তৈরি হয়। সেকেন্ডারি মেরিস্টেম। সেকেন্ডারি মেরিস্টেমের আরেকটা নাম কি? ক্যাম্বিয়াম। ক্যাম্বিয়াম। কথা বুঝতে পারছো? জি। জি তাহলে ভাইয়া। এই প্রসেসটা হয় না, ঠিক আছে? হয় নাকি হয় না বলো? হয় না। হয় না। এখন কথা হলো আমি বলতেছি কেন হয় না, অ্যানসার দাও। তার মানে কি ওর ডিডিফারেন্সিয়েশন মরে ক্ষমতা? যায়, এক বর্ষ হ্যাঁ, তো মরে যায়, মরা একবার গেলে। ইয়েস, ওর জন্মলগ্ন প্রাইমারি গ্রোথ, পেরেনিয়াল মরে হ্যাঁ যায়। ওর প্রাইমারি গ্রোথ শেষ হওয়ার আগেই ও মারা যায়। আমার কথা বুঝতে পারছো? লেট অ্যালং সেকেন্ডারি গ্রোথ। আমার কথা কি বুঝতে পারছো? মানে প্রাইমারি গ্রোথ শেষ হইতে হইতেই ও মারা যায়, তো সেকেন্ডারি গ্রোথ তো দূরের কথা। আমার কথা বুঝতে পারছো? বলো তো ভাইয়া, বলো। ম্যাক্সিমাম একবীজপত্রী এরকমই হয়, যে তারা সেকেন্ডারি গ্রোথ হইতেও কি ভাই অনেকদিন বাইচে থাকা লাগে না? বলো। আগে প্রাইমারি গ্রোথ শেষ হবে, তারপরে সেকেন্ডারি টিস্যুর সেকেন্ড প্রাইমারি স্থায়ী টিস্যু ডিডিফারেন্সিয়েশন হবে, সেকেন্ডারি ভাজক টিস্যু তৈরি হবে, তারপরে মোটা হবে, রাইট? তো যেইগুলার কাণ্ড মোটা হয় দেখবা আমরা ওরা রক্তের অনেক অনেক, পরে সৃষ্টি হয়। হ্যাঁ, যেগুলার কাণ্ড অনেক মোটা হয় দেখবা ওরা অনেক বেশি বাইচা থাকে। আমার কথা বুঝতে পারছো? অনেক বছরের পর বছর বাইচা থাকে। তো বছরের পর বছর বাইচে থাকার কারণে তার সেকেন্ডারি গ্রোথের জন্য সে সময় পায়, তাই ডিডিফারেন্সিয়েশন হয়। এমন না যে একবীজপত্রীর ডিডিফারেন্সিয়েশনের ক্ষমতা নাই, আছে, কিন্তু তার আগেই সে কি হয়? মারা যায়। আমার কথা কি মারা বুঝতে যায়। পারছো? ওকে, ঠিক আছে। তাহলে এটা বুঝতে পারলাম আমি, ঠিক আছে। তার মানে ভাইয়া, তার মানে হইলো, আচ্ছা আরেকটা কথা, নগ্নবীজী উদ্ভিদের কি সেকেন্ডারি গ্রোথ হয় নাকি হয় না, বলো। তোমরা নগ্নবীজী উদ্ভিদের পিকচার কিন্তু জানো, সাইকাসের পিকচার তোমরা জানো। সাইকাসের পিকচারটা চিন্তা করো, চিন্তা করে বলো নগ্নবীজী উদ্ভিদের কি সেকেন্ডারি গ্রোথ পাম হয় নাকি ফার্ন। হয় না? হ্যাঁ, পাম ফার্ন, বলো সেকেন্ডারি। হয় না। সাইকাসের পিকচার চিন্তা করো ভাই, পিকচার চিন্তা করো, সাইকাসের পিকচার চিন্তা করো। তাল গাছের মতো, দেখো তাল গাছের মতো মানে কি বলো? কাণ্ড কি চিকন না মোটা, বলো। চিকন। এই শালা, এই দেখ, দেখ সাইকাস উদ্ভিদ মোটা লইছি ছিল। তোর লাগে, দেখ, দেখ সাইকাস উদ্ভিদ ও লইছি আচ্ছা, তোর লাগে, দেখ। লম্বাটা। এটা তোর পাশা দিয়া ভরতে মন চাইতেছে। হ্যাঁ দেখ, সাইকাস দেখ, এখন দেখ তাহলে সাইকাস উদ্ভিদের কাণ্ডটা কি ক? মোটা। তার মানে নগ্নবীজী, দেখ মোটা। নগ্নবীজী উদ্ভিদ অনেকদিন বাঁচে না, স্বাভাবিক না? নগ্নবীজী উদ্ভিদ কিন্তু অনেক দিন বাঁচে, ঠিক আছে, দেখবা সবচেয়ে এভারগ্রিন। প্রাচীন সবচেয়ে প্রাচীন বৃক্ষ হইলো নগ্নবীজী, কথা বুঝতে পারছো? তারপরে সবচেয়ে বড় মানে লম্বা বৃক্ষ সেকুয়া। সিকুয়া সেম্পারভিলেন্স। হ্যাঁ, তাহলে এই নগ্নবীজী উদ্ভিদেরও কিন্তু সেকেন্ডারি গ্রোথ হয়। তার মানে এই ক্যাম্বিয়াম তুমি কার কার পাবা আমারে বলো, ক্যাম্বিয়াম কার কার পাবা? ডাইকট আর জিমনোস্পার্ম। গোট, ডাইকট আর হইলো জিমনোস্পার্ম। তাহলে ভাইয়া, এই যে এখন তুমি ডাইকট আর জিমনোস্পার্ম, এখন তুমি যাবা হইলো কিসে জানো? তুমি যাবা হইলো, আমি শালা নতুন বইটা কই ফালাইছে, দাঁড়া 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 1 মিনিট দাঁড়া, আমি পেজ নাম্বারটা বলবো। পাইছি।
হুম। এখন ভাইয়া তোমরা চইলা যাবা কই জানো? তোমরা চইলা যাবা হইলো এই 279 পেজে যাও। 279 পেজ গেছো? গেছি। যাওয়ার পর একটু দেখো আচ্ছা গেছি ভাই। 279 পেজে দেওয়া বিভিন্ন অনেকগুলা পিকচার দেওয়া আছে না? এগুলা কিসের পিকচার জানো? ভাস্কুলার বান্ডলের শ্রেণী বিভাগের পিকচার পাইছো? আচ্ছা, দেখছি। কোন পিকচার গুলা জানো? তারা আমি তোমার দেখাই। এই যে এই পিকচার গুলা দেখতে পাইতেছো? এই পিকচার গুলা কি ভাস্কুলার বান্ডলের শ্রেণী বিভাগের মুক্ত পিকচার। সমপার্শ্বীয়, বদ্ধ হ্যাঁ, সমপার্শ্বীয়, বর্ধ সমাবেশী এই সব হইলো জাইলেম ভাস্কুলার কেমিস্ট্রি, বান্ডলের ফ্লোয়েম শ্রেণী টেকনিক বিভাগের এগুলা। পিকচার। এখন তুমি কি শিখছো বলো? তুমি শিখছো যে ডাইকট আর জিমনোস্পার্মে কি হয়? সেকেন্ডারি গ্রোথ হয় নাকি হয় না? হয়। আর সেকেন্ডারি গ্রোথ হয় মানে এই ডাইকট হয়। আর জিমনোস্পার্মে কি থাকে? ক্যাম্বিয়াম থাকে, তাই না বলো তো? থাকে। আচ্ছা, আর মনোকটে কি সেকেন্ডারি গ্রোথ হয় না? তাই মনোকটে কোনো ক্যাম্বিয়াম কি কিভাবে থাকে? থাকে? মনোকটে ক্যাম্বিয়াম থাকে? মনোকটে কোনো ক্যাম্বিয়াম থাকে না, কারণ কি? মনোকট বা একবীজপত্রীতে কোনো সেকেন্ডারি গ্রোথ হয় না। এটা কি শিখছো নাকি শিখো নাই বলো? আচ্ছা, এইবার আসো তোমারে এইখানে শিখাই। দেখো, এই হলুদটা হইলো জাইলেমের বান্ডল, এটা হইলো ফ্লোয়েমের বান্ডল, আর এইটা হইলো ক্যাম্বিয়াম। কমলাটা হইলো ক্যাম্বিয়াম, দেখতে পাইতেছো? বলো, কথা বলো, কথা বলো। আচ্ছা, এখন এই ক্যাম্বিয়ামটাই কি ভাইয়া ইন্টারফেসিকুলার ক্যাম্বিয়াম না বলতো? বল। হ্যাঁ এই ক্যাম্বিয়ামটাই হলো ইন্টারফেসিকুলার ক্যাম্বিয়াম, ঠিক আছে? আচ্ছা, আর এই জায়গায় দেখো ভাই এখানে খেলা কি? এই জায়গায় হলো জাইলেমের বান্ডল, এটা ফ্লোয়েমের বান্ডল, কিন্তু এখানে কি কোনো ক্যাম্বিয়াম আছে? না নাই। তাহলে এটারে বলে হইলো সমপার্শ্বীয় মুক্ত বা ওপেন। সমপার্শ্বীয় মানে কি এটা আমি তোমারে পরে বুঝাবো, বাট ওপেন বলতে কি বোঝায় আর ক্লোজড বলতে কি বোঝায় আমি তোমারে বুঝাই। সমপার্শ্বীয় বদ্ধ বা ক্লোজড। ওপেন বলতে বুঝায় ভাইয়া এই যে কাণ্ডের যে অবস্থা, এই কাণ্ড হইল ওপেন টু গ্রোথ। ওপেন টু গ্রোথ মানে কি? এটার সেকেন্ডারি বৃদ্ধি হবে না হবে না বলো? বলো। হবে। হবে, কারণ কি? বলো কেন সেকেন্ডারি বৃদ্ধি হবে? দেখাই যাইতেছে ক্যাম্বিয়াম আছে। আম্বিয়া। আমার কথা বুঝতে পারছো? আর এইখানে ভাইয়া বদ্ধ বলতে কি বুঝাইতেছে? ক্লোজ টু গ্রোথ। ক্লোজ টু গ্রোথ মানে কি ভাইয়া? এটার সেকেন্ডারি বৃদ্ধি হবে না হবে না? হবে না। কারণ কি? কেন ভাইয়া বলো তো? এখানে ক্যাম্বিয়াম আছে? না। নো ক্যাম্বিয়াম, ঠিক আছে? আবার এবার এই তাহলে তোমরা সমপার্শ্বীয় বদ্ধ আর সমপার্শ্বীয় মুক্তের ইটা পড়ছো। এটা হলো কাণ্ডের ক্রস সেকশন। জাইলেম বান্ডল, এই যে হলুদটা হলো জাইলেম বান্ডল, এটা হলো ফ্লোয়েম বান্ডল, সবুজটা ফ্লোয়েম বান্ডল, আর এই কমলাটা হলো ক্যাম্বিয়াম, ঠিক আছে? সো এগুলো লেভেলিং। এখানে জাইলেম আছে, ফ্লোয়েম আছে, কিন্তু কোনো ক্যাম্বিয়াম নাই, ঠিক আছে? আচ্ছা, এই যে কোল্যাটারাল ক্লোজড মানে সমপার্শ্বীয় পদ্ধতি। এখন ভাইয়া তোমরা চোখ বুঝা বলো তো এটার উদাহরণ কি হবে আর এটার উদাহরণ কি হবে? মুক্ত সমপার্শ্বীয় হবে ডাইকট জিমনোস্পার্ম, আর গুড, বদ্ধ হবে হচ্ছে জিমনোস্পার্ম, গুড। মনোকট। মনো মনো মনোকোষ। মনো তার মানে ডাইকট জিমনোস্পার্মের কাণ্ড বলবা, হ্যাঁ? সেকেন্ডারি গ্রোথ, ওকে। প্রাইমারি গ্রোথ সব কিসে হয় বলো? কাণ্ডে হয় না? কাণ্ডে হয়। আর এটার কি মনোকট কাণ্ড। একটু দেখতো ভাই বইটা মিলায় দেখতো মিলছে কিনা, বল। উদাহরণ কিন্তু মুখস্থ করার জিনিস না, বুঝতে পারছো? তুমি যখনই হ্যাঁ দেখবা, তুমি যখনই দেখবা উদাহরণ কখনো মুখস্থ করার জিনিস না। তুমি যখনই দেখবা যে ওপেন টু গ্রোথ মানে বুঝা যাইবা এটার সেকেন্ড, তার মানে বুঝা যাইবা যখনই দেখবা ক্যাম্বিয়াম আছে। দেখো ভাই তোমার থট প্রসেসটা কি রকম? তুমি যখনই দেখবা ক্যাম্বিয়াম আছে, ক্যাম্বিয়াম থাকা মানে সেকেন্ডারি বাজক টিস্যু আছে, সেকেন্ডারি বাজক টিস্যু আছে মানে সেকেন্ডারি গ্রোথ হবে বা ওপেন টু গ্রোথ।
সেকেন্ডারি গ্রোথ হবে মানে ওপেন টু গ্রোথ। ওপেন টু গ্রোথ মানে এটার সেকেন্ডারি গ্রোথ হবে। সেকেন্ডারি গ্রোথ কার হয় ভাইয়া? ডাইকটার জিমনোস্পার্মের হয়, তা লাগাই দিবে এটা। ঠিক তেমনি এটা দেখবা হয় না, তাহলে এটা ক্লোজ টু গ্রোথ, তাহলে এটা হবে না, সেকেন্ডারি গ্রোথ হবে না। কার হয় না সেকেন্ডারি গ্রোথ? মনোকটের হয় না। তো বুঝতে পারছো, এখানে কিন্তু মুখস্থ করার কিছু নাই, ঠিক আছে? আচ্ছা, এরপরে আসো ভাইয়া। আচ্ছা, এরপরে এগুলো তো এই যে এগুলো তো আছেই। এরপরে শীর্ষস্থ, এটা নেক্সট ক্লাসে ধরতে হবে। এই পজিশনাল হইলো ভাজক টিস্যু, শীর্ষস্থ ভাজক টিস্যু, মাজক টিস্যু, এগুলো নেক্সট ক্লাসে ধরতে হবে। ঠিক আছে ভাই, আল্লাহ হাফেজ। ওকে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।